12,101 hectares, out of which এই যে 10,000 হেক্টর প্লান্টেশন আমরা করেছি, তার মধ্যে I have given more emphasis on commercially important bamboo species. 1,360 হেক্টর only bamboo plantation হয়েছে in 1 year. And we have taken more target. কারণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় আপনারা সবাই জানেন, it is only গাছ লাগালে পরেই এটা সম্ভব। কার্বন সিঙ্কিং, I want to tell in the house what is carbon sinking. এটা আজকে কার্বন কি নিয়ে ব্যবসা হচ্ছে। Many organizations, they are coming and approaching to us, যে যারাই গাছ লাগাচ্ছেন, any type of trees, প্রাইভেট ল্যান্ড, ফরেস্ট ল্যান্ডে যে সমস্ত প্লান্টেশন হচ্ছে, কার্বন ট্রেডিং হচ্ছে, কত কার্বন অ্যাবজর্ব হচ্ছে। দি কার্বন ইন্ডাস্ট্রিয়াল হাউসেস বা বিভিন্ন সোর্স থেকে প্রকৃতিতে যত কার্বন রিলিজ হচ্ছে, তার চাইতে বেশি কার্বন অ্যাবজর্পশন করা, ইট ইজ অনলি পসিবল when you do the plantation. এবং বাঁশ চাষ এটাকে খুব বেশি করে এই কার্বন সিঙ্কিংটা করে থাকে। And I'm so happy, I can tell you, maybe in the next 1 year, 2 years, কার্বন ট্রেডিং এর একটা পলিসি আমরা ইতিমধ্যেই তৈরি করেছি, যাতে করে রাজ্যের কৃষকরা যারা গাছ লাগাবে নিজের প্রাইভেট ল্যান্ড, ফরেস্ট ল্যান্ডে, পাট্টা হোল্ডার্স যারা, বিশেষ করে বন এলাকায় যারা বসবাস করছেন, এই কার্বন ট্রেডিং এর মাধ্যমে তারাও কিন্তু উপার্জন করতে পারে। And then ট্রি প্লান্টেশন, আপনারা বলবেন যে প্লান্টেশন গুলো হচ্ছে এইগুলোর মর্টালিটি রেট কেমন? Yes, mortality rate is also there. Without community support, আধারমোড়া, লংতরাই বা জম্পুই হিলসে যারা আছেন, তাদের সহযোগিতা ছাড়া I don't think এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করা, ক্যাচমেন্ট এরিয়া, জলের আধারকে সুস্থভাবে রাখা, এটা কখনোই সম্ভব নয়। সো we are encouraging them, আমরা তাদের এনকারেজ করছি। বিফোর দ্যাট I want to tell the house, এক পেড় মা কে নাম 2.0 ক্যাম্পেইন এ সারা রাজ্যে আমরা এই বছর, মানে ইন দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, 19,12,000 সিডলিংস আমরা প্ল্যান্টেশন করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বনির্ভর পরিবার যোজনা, এই প্ল্যানেও আমরা প্রায় 5,56,000 সিডলিংস 1,12,000 পরিবারকে আমরা বিতরণ করেছি অনলি ইন সিঙ্গেল ইয়ার। তো ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ ট্রাইং ইটস বেস্ট সো দ্যাট আমরা যেন প্লান্টেশন করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারি। এন্ড দেয়ার আর মেনি অফ আর এমএলএস, জেলার সভাধিপতি, কাউন্সিলর্স, গ্রাম প্রধান, ওনারা আমার কাছে চিঠি লিখেন। ইভেন মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান যারা আছেন, দে আর অলসো ইন দেয়ার মিউনিসিপাল কাউন্সিল এরিয়া, ওনারাও প্লান্টেশন করে থাকেন। ফ্রি সিডলিংস দেওয়া হচ্ছে। প্লান গার্ড, যাকে আমরা বাংলায় খগড়া বলি, আই এম শিওর ইট ইজ খগড়া, এটা আমরা দিয়ে থাকি। wherever requests are coming, then and then আমরা এটাকে করতে চেষ্টা করছি। নাও লাইভলিহুড, এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা যারা বনের এলাকায় বসবাস করছেন, তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি, আপনারা এই গাছকে নষ্ট করবেন না। গাছ নষ্ট না করে আপনাদের বিকল্প একটা কর্মসংস্থান আমরা করছি। তাতে আমরা কি কি করছি? 1,355 earthen check dam, model 1 and model 2 we have constructed, এবং এই বছর মডেল 3 চেক ড্যাম, যেটা উন্নত মানের কংক্রিট দিয়ে হবে, সেখানে যেন আমরা পিগার ফিশারি এবং বিভিন্ন ধরনের লাইভলিহুড প্রজেক্ট যেন আমরা আনতে পারি।
মাছ চাষ ছাড়াও সেখানে যেন ইকো ট্যুরিজমের ব্যবস্থা করতে পারি, ওই সমস্ত ভাবে আমরা আর্থেন চেক ড্যাম তৈরি করে সেখানে জলের আধার তৈরি করতে চেষ্টা করছি। ইকো ট্যুরিজম, এটা আমার মন্ত্রিত্ব হওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় ফরেস্ট মিনিস্টারের চার্জে ছিলেন। আন্ডার হিজ লিডারশিপ এট দ্যাট টাইম ত্রিপুরা ন্যাচারাল ট্রেলস এন্ড রিসর্টস পাবলিক সেক্টর আন্ডারটেকিং এস্টাবলিশ হলো ত্রিপুরায় 2022 সালে। এন্ড ইকো ট্যুরিজম কে যেন আমরা ত্রিপুরায় আরো বেশি করে ট্যুরিস্টদের আকৃষ্ট করতে পারি, তার জন্য কিন্তু টিএনটিআর ইন ফিউ প্লেসেস শুরু করে দিয়েছে কাজ। আমি বলছি ডম্বুর বায়োডাইভার্সিটি পার্ক, যেটা নাকুছড়া, দুই চিন্তা, এখানে সীতাছড়া আমরা বলি, জম্পুই হিলস, এই তিনটি জায়গায় টিএনটিআর অলরেডি স্টার্টেড দি ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটি, যাতে করে সেখানে যারা সে এলাকায় বসবাস করে তারা অংশীদার হতে পারে, সেই ধরনের কাজ আমরা করছি। এন্ড দেন আইটিডিসি প্রজেক্টে আপনারা নিশ্চয়ই অনেকেই খবরের কাগজে দেখতে পেয়েছেন যে হ্যান্ডলুমটাকে যেন ত্রিপুরায় আরো শক্তপুক্ত করা যায়, তার জন্য আমরা প্রায় 126টি ভিলেজে এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিস এর আওতাধীন ইয়ার্ন ডিস্ট্রিবিউশন করেছি। সোলার লাইটস, ড্রিঙ্কিং ওয়াটার ট্যাঙ্ক, কমিউনিটি হল, টয়লেট ফ্যাসিলিটিস, প্যাসেঞ্জার শেড ইত্যাদি এই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি। 200 youths from the forest areas যারা এই বিডিপি এরিয়াতে থাকবে, তাদের 200 জনকে আমরা এনগেজ করেছি। ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার ইত্যাদি পদে। এবং আপনারা এটাও জানবেন যে ইতিমধ্যেই ত্রিপুরায় বিভিন্ন সেলফ হেল্প গ্রুপগুলো যারা বনের এলাকায় বসবাস করছেন, ওরা স্বাবলম্বী হতে শুরু করেছে। And I have requested our PCCF and of CU and PD of the project, যেভাবে মাছ চাষগুলো হচ্ছে এগুলো আমাদের মাননীয় সদস্যরা যেন দেখতে পান, এইভাবে প্যাকেজিং করে ওই বাংলাদেশ থেকে যেভাবে আম আসছে ত্রিপুরায়, এইভাবে ব্যবস্থা করার জন্য আমি ইতিমধ্যেই বলেছি। এবং অল মেম্বার্স, এখানে আপনারা যারা বলছেন এটি কি শুধু শাসক দলের মেম্বার হবে, নিশ্চয়ই না, অল মেম্বার্স উই উইল ডেফিনেটলি শো যে এই মাছগুলো আমি নিজে দেখেছি। আই ওয়েন্ট টু নর্থ ডিস্ট্রিক্ট, হঠাৎ করে আমি বললাম, আগে থেকে ওরা প্রস্তুত ছিল না, আমি বললাম ওই বিডিপি কে আমি যাবো, আমাকে নিয়েছো। They took me and really I am happy to see the progress of this work. এবং এইটার ক্রেডিট কিন্তু সরকারের, এটা কোনো ব্যক্তি বিশেষের ক্রেডিট হতে পারে না, বিকজ এন্টায়ার গভর্নমেন্ট মিশনারি ইজ ওয়ার্কিং ফর দিস। 5 লক্ষ করে প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে আমরা দিয়েছি। এবং বিডিপি কে যে কমিটিগুলো আছে, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের জন্য যে কমিটিগুলো আছে, তাদেরও 5 লক্ষ টাকা করে, অর্থাৎ 10 লক্ষ টাকা এভরি ভিলেজে অনলি ফর এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিস। এবং আগামী দিন যেগুলো হবে সেগুলো হচ্ছে ফরেস্ট রিসোর্সেস গুলোকে একটা গোডাউনের মতো সৃষ্টি করে সেখান থেকে কিভাবে বাজারজাত করা যায় সেগুলো ব্যবস্থাপনা আমরা গ্রহণ করছি। সো ওভারঅল আই ক্যান টেল the honorable member শ্রী চিত্তরঞ্জন জি that আমাদের কোনো খামতি থাকবে না, আমাদের কোনো ঘাটতি থাকবে না কাজের ক্ষেত্রে। We also would like to tell you that এলিমেন্ট প্রজেক্ট ইতিমধ্যে মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে। 41,700 হেক্টর প্লান্টেশনের রাইট সেখানেও আমরা দেব। এবং আগামী 25 তারিখ, এই মাসের 25 তারিখ অনেক জায়গায়, মানে সমস্ত ডিস্ট্রিক্টে এক পেড় মা কে নাম সেবা পর, এটা ভারত সরকারের নির্দেশে প্রতিটি
চিঠি দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং বিধায়কগণ থাকবেন, এইভাবে বলেছি যে আমাদের 50,000 বৃক্ষরোপণের যে টার্গেট 17 তারিখ থেকে মহাত্মা গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত সারা দেশে যে বৃক্ষরোপণের কর্মযজ্ঞ চলছে এটাকে সফল করার জন্য আমি সমস্ত বিধায়কগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ডেপুটি স্পিকারের কাছে আমি আবেদন রাখবো, এটা আমাদের সবার যেন প্রচেষ্টা থাকে। দেন we should be number 1 in the country. আমি সেদিন রিভিউতে বলেছি, why did you give me only 50,000 target? I think I could have taken 5 lakhs. আমাকে বলা হলো যে ব্যাপার মাঝি রাজ্যের সাইজ দেখে দেখে এগুলো করা হয়েছে, আপনি যদি লাগাতে পারেন প্লিজ গো আহেড। সো আমি বললাম যে আমরা একদিনেই 10 লক্ষের উপর বৃক্ষরোপণ করলাম 25 তারিখ জুন, and this 50,000 in single day we are ready, CRPF, TSR, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হিসেব করে this target we are fulfilling. তো আমি মাননীয় সদস্যদেরই বলবো যে প্রকৃতির ভারসাম্য রক্ষা মানে গাছ বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে, and you will appreciate that urban forestry কেও আগরতলাকে আমি সেদিন মিটিং করে বলেছি, দিল্লিতে যখন আমরা ল্যান্ডিং এর ঠিক আগে দিল্লি শহরটার মধ্যে যখন আমরা পরিক্রমা করি আকাশে, I really love the greenery of our capital, national capital. একদম ছোট ছোট জায়গায় প্রতিটি ক্ষেত্রে আমি দেখেছি they have greenery. ওই ধরনের গ্রিনারি ব্যবস্থা আগরতলা, উদয়পুর, কল্লা শহর, আমাদের সমস্ত শহর এবং নগর যে সমস্ত জায়গায় আছে সেখানে আইডেন্টিফাই করে কিভাবে এই ধরনের গ্রিনারির ব্যবস্থা করতে পারি। ডিপার্টমেন্ট অলরেডি স্টার্টেড and we have enough ফান্ডের কোনো সমস্যা নেই, that much I can tell, and these all drive will happen. মাঝে মাঝে মাননীয় সদস্যরা, মন্ত্রী মহোদয়গণদের আমি অনুরোধ করতেই থাকবো যে এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকি। We can definitely mitigate the climate change. Climate change কিন্তু বন্ধ করা যাবে না, বাট এটাকে মিটিগেট করার বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতি একটাই যে গাছ লাগাতে হবে, গাছ লাগাতে। থ্যাংক ইউ সো মাচ। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি মাননীয় বনমন্ত্রী থেকে, তারপরেও আমি কিছু এই ব্যাপারে ওনার কাছে জানতে চাই। আমরা জানি বন ছাড়া তৎসঙ্গে যে বায়োডাইভার্সিটি আছে সেগুলি ছাড়া কিন্তু ত্রিপুরায় কেন এই পৃথিবীতে মানব জীবন বেঁচে থাকবে না। এই ত্রিপুরায় শুধু নয়, সারা নর্থ ইস্ট, সারা ভারতবর্ষে এটা পরিলক্ষিত হয় যে যেমন ত্রিপুরাতে অন্তত আরো 70-75 বছর আগে যেখানে আমরা দেখেছি ঘন জঙ্গল ছিল। ঘন জঙ্গল মানে এতই ঘন জঙ্গল যে বৃষ্টি বাদল হওয়া সত্ত্বেও ভূমির যে ক্ষয় এখন যেভাবে আমরা দেখছি সেইভাবে কিন্তু ভূমির ক্ষয় হতো না, কারণ বৃষ্টির জল ঘন জঙ্গলের মাধ্যমে যখন দ্রুতভাবে ভূমির উপরে পড়ে না বা মাটির উপরে যখন পড়ে না, খুব আস্তে করে পড়ে, তখন ভূমি ক্ষয় হয়। কিন্তু ত্রিপুরাতে আমরা সবাই জানি নূতন ধরনের বা প্রজাতির যে গাছ লাগানো হয়েছে
সেই ক্ষেত্রে ত্রিপুরার যে ঘনত্ব, বনভূমির বনের যে ঘনত্ব সেটা আর নেই। সেই কারণে কিন্তু ভূমি ভূমিক্ষয় সেটা রোধ করা যাচ্ছে না, এবং সেই কারণেই আমাদের সারা ত্রিপুরাতে ইনক্লুডিং হাওড়া নদী নাব্যতা কমে গেছে। বিভিন্ন ছড়া, বিভিন্ন নদীরও নাব্যতা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। মাননীয় মন্ত্রী উল্লেখ করেছেন যে বাঁশ রোপণের ফলে সেই ভূমি ক্ষয় রোধ করা যায়। তো আমি জানতে চাইব যে এই যে ভূমি ক্ষয়, সারা ভূমি ক্ষয় রোধ করার যে প্রয়োজন সারা ত্রিপুরাতে ছড়াই হোক, সেটা আমরা লক্ষ্য করি সাধারণত বাঁশের মাধ্যমেই এটা সম্ভব। ছড়ার পার এবং কিভাবে আবারও ভূমি ক্ষয় বৃক্ষরোপণের মাধ্যমে, যেটা আমরা এখন যে ক্ষতির সম্মুখীন হচ্ছি, সেটাকে কিভাবে আমরা রোধ করতে পারি, এবং এটা তার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা, এবং এই পরিকল্পনা যেন সময় সাপেক্ষ হয়। 10 years, 5 years, 15 years, এই ধরনের পরিকল্পনা বন দপ্তরে আছে কিনা। মাননীয় 2 মিনিট একটু আলোচনা করবো। মাননীয় ফরেস্ট মিনিস্টার যেভাবে এফরেস্টেশন নিয়ে আলোচনা করেছেন, আমি শুনে খুব খুশি হয়েছি। তার সঙ্গে একটা জিনিস যেটা উনি উল্লেখ করেননি, সেটাই আমি পয়েন্ট আউট করতে চাইবো। এফরেস্টেশনের সঙ্গে যেভাবে ডিফরেস্টেশন হচ্ছে, বনায়ন ধ্বংস করা হচ্ছে, আমি এন্টার ত্রিপুরার কথা তো জানি না। আমি নর্থ ত্রিপুরাতে আমাদের লালজুড়ি, দামছড়া, পেচারতল এবং ঊনকুটি পাহাড় অঞ্চলে যে গত 40-50 বছরের পুরনো যে আমাদের বনায়ন সৃষ্টি করা হয়েছিল, সেইগুলি বনদস্যুরা প্রতিদিন কেটে কেটে জঙ্গলকে এবং বড় বড় গাছগুলিকে কেটে এগুলি মার্কেটে বিক্রি হচ্ছে। এবং আমাদের ধর্মনগর যে শহর, ধর্মনগর শহরের যে ফার্নিচার এবং ঘরের কাজের যে ফার্নিচার গুলি ইউজ করা হচ্ছে, তার 50% হচ্ছে সেই জঙ্গল থেকে যে গাছ কাটা গুলি কেটে নিয়ে এসে মার্কেটে বিক্রি করছে সেগুলি। এই ব্যাপারে গভর্নমেন্ট কি উদ্যোগ গ্রহণ করবে যাতে ডিফরেস্টেশন না হয়, সেটা আমি জানতে চাইবো। তার সঙ্গে এটার সঙ্গে আমি মাননীয় পরিষদীয় মন্ত্রী রতনলালজিকে ধন্যবাদ জানাবো যে 18-তে আমি যখন আগরতলাতে এসেছি, আমি খবর পেয়েছি 5টা আমের চারা আমাদের বাড়িতে দেওয়া হয়েছে এগ্রিকালচার দপ্তর তরফ থেকে, সেই জন্য স্পেশাল ধন্যবাদ। তার সঙ্গে আর একটু জানতে চাইবো যে এফরেস্টেশনের জন্য যেভাবে উনি লাখ লাখ হেক্টরে প্ল্যান্টেশন লাগানোর কথা বলেছেন, লেকিন এই প্ল্যান্টেশনের মধ্যে ম্যাক্সিমাম গুলি দেখা যাচ্ছে মেনটেন্যান্সের অভাবে সেইগুলি গ্রো হচ্ছে না। এবং সেই জন্য আমাদের যে প্রতি বছরে যে বাজেটে অ্যামাউন্টটা স্যাংশন করা হচ্ছে, তার বড় একটা অংশ আমরা খরচ করতে পারছি না, সেটা ফেরত যাচ্ছে। এই অডিট রিপোর্টে, স্টেট ফাইন্যান্স অডিট রিপোর্ট 2022-23 গত 5 বছরের এখানে যে টাকাটা আমরা খরচ করতে পারিনি তার উল্লেখ রয়েছে। 2019-20 15 কোটি টাকা, 2020-21 47 কোটি টাকা, 2021-22 194 কোটি টাকা, এবং 22-23 126 কোটি টাকা, আর 23-24 124 কোটি টাকা যেটা আমরা ব্যয় করতে পারিনি সেটা ফেরত দিয়েছে। এবং 2024-25 যে অরিজিনাল বাজেট করা হয়েছিল 685 করোড়, সেটাকে রিভাইজ বাজেটে করা হয়েছে 514 করোড়, 171 কোটি টাকা রিভাইজ বাজেটে ঘটানো হয়েছে। এবং এই বছরে যে বাজেট করা হয়েছে 2025-26 716 কোটি টাকা। আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন থাকবে, এই যে টাকাটা আমরা খরচ করতে পারছি না, ফেরত যাচ্ছে, যেভাবেই হোক সেই টাকাটা ইউটিলাইজেশন হচ্ছে না, এরপরের সময় কাজে যাতে এই টাকাগুলিকে আগে খরচ করা হয় সে ব্যাপারে নমস্কার। মাননীয় চিত্তরঞ্জন দেববর্মার এই রেফারেন্সের বিষয়ে মাননীয় মন্ত্রী
বলেছেন বিস্তারিত ভাবে, এবং সুন্দর একটা প্ল্যান উনি উপস্থাপন করেছেন আমাদের রাজ্যের জন্য। এখন ত্রিপুরা কিন্তু অন্যান্য রাজ্যের নেই। এখন এই যে প্ল্যানটা বলেছেন এটাতে শুধু বন দপ্তরের জায়গা না, অ্যাকচুয়ালি পাট্টার যে জায়গা আছে, মানে বিশেষ করে আমাদের উপজাতি এলাকা, সেই পাট্টার জায়গাটা যদি সেইভাবে ব্যবহার করতে পারে, তাদেরকে যদি ফিনান্সিয়ালি মানে করা যায়, সাহায্য করা যায়, অথবা দেখিয়ে দেওয়া যায়, ওই জায়গাটাকে যদি ব্যবহার করতে পারে, তাহলে বনভূমিও টিকলো, আবার ইনকাম জেনারেট হলো ওই অংশের মানুষের। কাজে এটার উপরে একটু বেশি জোর সেখানে দিতে হবে। আর দ্বিতীয়ত হলো যে আপনার গাছটা যেটা আপনি দিচ্ছেন, যে লক্ষ লক্ষ চারা এগুলি দিচ্ছেন, সেটা একটা অবস্থায় যাওয়ার, মানে ছোট থেকে একটু বড় হওয়া পর্যন্ত অন্তত এই জায়গাটা যাতে রক্ষণাবেক্ষণটা ঠিকভাবে হয়। না হলে কিন্তু আমি দেখেছি, আমার আছে অভিজ্ঞতার মধ্যে, এগুলিতে সেইভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে ছোট অবস্থায় এগুলি মানে বিভিন্ন পশু নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। কাজে ওই জায়গাটা রক্ষণাবেক্ষণটা যাতে ঠিক হয়, এটার সাথে আপনার বাজেটের এর সাথেই সেটা রাখা। আরেকটা হলো রক্ষা পরবর্তী সময়, সেখানে বলেছেন শৈলেন্দ্রবাবু, আমি আপনাদের শুধু জাস্ট দুটা বিষয় বলবো। সেই রক্ষার ক্ষেত্রে আপনার তো সেই ধরনের এত ম্যান পাওয়ার নেই, তাতে ধরেন হোমের সাহায্য নিতে পারেন আপনার, সেখানে টিএসআর বা এই সমস্ত সাহায্য নেওয়া যেতে পারে। কারণ হলো যেটা বলেছে সেই ধরনের একটা ঘটনার কথা বলি, একটা আপনার সময়, একটা আপনার আগে। আমাদের যে অংশীদারি বনায়নে কাঠালিয়া ব্লকে কালাপানিয়া গাঁওসভাতে, সোনাপুর গাঁওসভা ছিল, এখন ভাগ হয়েছে, 1200 জায়গাতে ব্যাপক পরিমাণ গাছ লাগানো হয়েছে। এখন দেখা যায় অল্প কয়েকজন একটু বাহুবলী, তারা এই কমিটি চেঞ্জ করে, নিজেরা কমিটি করে এই পুরো জায়গাটা 5-6 জন দখল করে ফেলেছে। আর টোটাল গাছ এখান থেকে কেটে দিয়েছে, হাজার হাজার গাছ কেটে দিয়েছে। কেটে সবটাতে এখন রাবার লাগিয়ে তারা 2 কানি 3 কানি করে বিক্রি করছে, 1200 কানি যায়। আরেকটা হলো এখন গত 4 মাস ধরে চলছে কাঠালিয়া থেকে নিদয়া, একদম মেইন রোড, এই মেইন রোডের 2 পাশে এটা হলো কৃষ্ণা অভয়ারণ্যের জায়গা। এখানে দেখা যাচ্ছে রাস্তার কিনারে কয়েকটা গাছ আছে, আর ভিতরের সমস্ত গাছ কেটে দিচ্ছে। কেটে দিয়ে এখানে রাবার বাগান লাগানো হচ্ছে নির্দিষ্ট কিছু লোক। একটু আমি আধা মিনিটের মধ্যে শেষ করছি। আপনার দপ্তরের লোকরা যায় সেখানে, কিন্তু কি কারণে জানি এরপরে তারা ফিরে আসে, আর ব্যবস্থা সেখানে গ্রহণ করা হয় না। এখানেও কিন্তু শত শত কানি, শত শত, একদম মানে সোনামুড়া বিলোনিয়া মেইন রোডের পাশে। কাজে এটা ঠিক আছে, আপনার যে পরিকল্পনা এটা ঠিক আছে, দারুণ ভাবে এটা সমস্ত মানুষ, কিন্তু এইভাবে কেটে নিতে তাহলে পরে কিন্তু যেটা লাগালেন সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছে অল্প কিছু লোকের জন্য। কাজে এটাতে একটু কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমি আবেদন করছি। হ্যাঁ, কিছু করবেন? আমি একটা ছোট্ট একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আমার মিনিস্টার না, আচ্ছা কারণ এতে ছোট হলেও ইম্পর্টেন্ট বিষয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে অতিসত্ত্ব রাজ্যের বন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে আমাদের যে মাননীয় বিধায়ক যে বিষয়টি এনেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি যেটা অ্যাড করতে চেয়েছি সেটা হচ্ছে, আমরা প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে শুধু গাছপালা না, আমাদের হাতি আছে বনে,
বান্দর আছে। এখন দেখা যাচ্ছে বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি, বান্দরের যে যন্ত্রণা, আমাদের যারা কৃষকরা আছেন গ্রামে, তারা বানরের যন্ত্রণায় তারা কৃষি করতে চাইছে না। সুতরাং আমার মাননীয় মন্ত্রীকে অনুরোধ থাকবে বান্দরের খাবার জন্য যাতে জাম্বুরা, কাঁঠাল এগুলা বনে লাগানো হয়, যাতে তাদের খাদ্য তারা সেই বনেই পায়। কারণ আমরা দেখতে পাই আমাদের গ্রামে গঞ্জে অনেকের বাড়িতে পর্যন্ত ঢুকে যায়, তাদের এখন বনের মধ্যে খাবার নেই, কলাও নেই, কলার থুরি সব মানে শুরু করার আগে কেটে ফেলা হয়। সুতরাং সেদিকে আমাদের নজর দেওয়া উচিত, কারণ সেটাও আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। সেটা আমি ঠিক আছে, ধন্যবাদ। 1 মিনিটে শেষ করেন। খুব সুন্দর একটি বিষয়, কিন্তু গাছ মাটি ছাড়া হবে না। হ্যাঁ, কিন্তু কি করো ওনারা তো না না আরো তো আছে। 1 মিনিট কোশ্চেনের সিস্টেম হলো 3টা ম্যাক্সিমাম কোড। এটা যদি সব, এটা ঠিক আছে, ইম্পর্টেন্ট তো আছে। এটার সাথে আপনি যে বলবেন কি এটার সাথে হ্যাঁ, 1 মিনিটে শেষ করেন। প্রথমত গাছ মাটি ছাড়া চলবে না, কিন্তু আমাদের মাটির স্বল্পতা আস্তে আস্তে কমছে। বিজ্ঞানীরা বলছে 2040 সালের মধ্যে 30% নগরায়নের অন্তর্ভুক্ত সেখানে হবে, তাহলে মাটি আমাদের কমবে। 2 হচ্ছে মরুভূমির বিস্তার বাড়ছে। বিজ্ঞানীদের ভাষায় আমাদের এখানে ত্রিপুরাতে সার্ভে করেছে, একজন টপিক্যাল সার্ভে করে দেখেছিল, এবং এটা সত্য যে আমরা বাড়ি ঘর করছি প্রচুর, যার ফলে সব হচ্ছে পাকা কনস্ট্রাকশন, মাটি আস্তে আস্তে কমে যাচ্ছে এবং দ্রুত এগুলো বাড়ছে আবাসন, যার ফলে দেখা গেছে মাটির পরিমাণ আমাদের সেখানের মধ্যে কিন্তু কমে আসছে। আমি জাস্ট 3টা সার্ভে যেগুলো আমাদের ভবিষ্যতের বিষয়গুলোর সঙ্গে জড়িত, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে কিছু জায়গাকে প্রোটেক্ট করা, এটা বন দপ্তরের প্রয়োজনীয়তা সেখানে আছে। আমি ব্যাঙ্গালোরের লালবাগের কথা বলবো, বিরাট বাগান, কলকাতা বোটানিক্যাল গার্ডেন, আবার বেঙ্গালুরু আমি উদাহরণ হিসেবে বলছি, দিল্লি নেহেরু পার্ক, এগুলো কিন্তু কেউ দখল নিতে পারে। আমার মন্ত্রীর কাছে বক্তব্য, ত্রিপুরাতে বোটানিক্যাল গার্ডেন আমরা করতে পারিনি, ঠিক আছে, ঠিক আছে, সায়েন্স স্টুডেন্টদের জন্য। ত্রিপুরাতে একটা ভালো বোটানিক্যাল গার্ডেন প্রয়োজনে 2টা বোটানিক্যাল গার্ডেন তৈরি করা যায় কিনা, এটার ভেতরে বিভিন্ন প্রজাতির গাছ থাকবে, এটা একটা সংরক্ষিত থাকবে, একটা বিরাট সম্পদ তৈরি হবে। এই জিনিসগুলো আমাদের সেখানের মধ্যে দেখা ঠিক আছে, বসেন। হ্যাঁ, মাননীয় মন্ত্রী। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি খুব খুশি যে এই ব্যাপারটা নিয়ে যে মাননীয় সদস্যরা, ইট ইজ নট পয়েন্ট অফ ক্লারিফিকেশন, ওনারা কি ভাবছেন বন দপ্তরকে নিয়ে এটা ব্যাখ্যা করেছেন। I can only tell, let me answer the concern of honorable member যিনি এনেছেন, যে বৃষ্টির জল ধরে রাখা। You are right that bamboo has maximum capacity of absorbing it, soil conservation পক্ষেও কিন্তু ব্যাম্বু খুব ভালো। এইটাকে মাথায় রেখে we already took, the work is in progress, catchment area treat করা, এবং not only forest department, একটা NGO আসছে, তাদেরকে আমরা আমবাসন কয়েকটা জায়গায় দিয়ে দিয়েছি, we have already given them, যে এই জায়গায় ক্যাচমেন্ট এরিয়াটাকে ট্রিট করো। সি দি ওয়াটার, এই যে নদীতে আসছে, এটা কোথা থেকে আসছে, there is a source, এবং সেই জায়গাটাকে বলে ক্যাচমেন্ট, and we are doing that। এবং আপনি যেভাবে বলেছেন, আই থিঙ্ক দপ্তরের আধিকারিকরাও শুনছেন এটা, not I as a minister, even the wishes, the will of the officers, of the employees also equally important. তো তাদেরকে সঙ্গে নিয়ে এগুলো করা, and I am very happy that you have raised this point. Secondly, এখানে বাজেটের যে কথা আপনি বলেছেন, I don't think it is for afforestation, তবে কিছু কিছু জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট cannot take this program, কারণ এই যে পাট্টা ল্যান্ডের যে ডিমার্কেশন, এখনো কিন্তু এটা সঠিকভাবে হয়নি। So once I called the revenue secretary, BCCF and off,
এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারিও সেখানে ছিলেন, কারণ 3 দপ্তরের সমন্বয়ে এগুলোকে করতে হবে। ফরেস্ট ইজ নট দি ডিপার্টমেন্ট, অ্যালটমেন্ট করার ক্ষেত্রে কিন্তু ফরেস্ট পারবে না, ইট ইজ উইথ দি এসডিএম। ফরেস্ট শুধু জায়গা দেখিয়ে দিতে পারবে, দিস ইজ দি ল্যান্ড, আর আমাদের বলুন যে এই পাট্টা হোল্ডারের জায়গাটা এইটা, তখন আমরা দিয়ে দেব। এই ডিমার্কেশন না হওয়াতে কি হচ্ছে, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট যাচ্ছে সেখানে 2 জন হাত তুলে বলছে এটা আমার জায়গা, এখানে আমরা করতে দেব, এন্ড দেয়ার আর ডিসপিউটস লাইক দিস। আমার মনে হচ্ছে যে এই যে অ্যাফরেস্টেশন প্রোগ্রামে আপনি যা বাজেটের কথা বলেছেন, দিস মে বি দি ইফেক্ট অফ দ্যাট। হাউএভার, এই ধরনের যে বাজেটে যদি কোনো ধরনের ঘাটতি থাকে বা আমরা খরচ করতে পারিনি, উই আর অলওয়েজ রিভিউইং, এবং আমি নিজে উৎসাহিত করছি অফিসারদের যে কোনোভাবে এই টাকা যেন খরচ করতে না পারে, এই ধরনের পরিস্থিতি যেন না। সো উইল ডেফিনেটলি টেক কেয়ার অফ ইট। আর আমাদের যিনি ইনচার্জ বিরোধী দলনেতা, উনি বলেছেন যে পাট্টার ক্ষেত্রে বা বাহুবলীদের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, ফার্স্ট টাইম আমি কিন্তু আপনি আমার নজরে এনেছেন। আমার মনে আমি অনুরোধ করব মাননীয় বিধায়ক বা এনি মেম্বার ইন দি হাউস, যদি এই ধরনের কিছু থাকে আপনারা আপনাদের পেড ইউজ করুন, একটা চিঠি দিন। সেদিন কৃষক সভা থেকেও কিছু নেতৃত্বরা এসছেন, and I have heard all their problems, এবং সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া ডিএফকে ডেকে এনে কারা হাতির আক্রমণে আক্রান্ত হয়েছে, কারা পায়নি, ইনস্ট্যান্টলি আই টুক অ্যাকশন। এবং যেহেতু আপনারা বিধানসভার সদস্য, ইট ইজ ইয়োর রাইটস, আপনারা লিখবেন, জানাবেন। এবং যেহেতু আপনি বলেছেন বাহুবলী না সাধারণ বলি সেটা বলতে পারছি না, বাট ডেফিনেটলি আমি কালকে থেকে খবর নেব যে আসলে কি হচ্ছে। এন্ড যেটা আমাদের দীপঙ্কর সেন সাহেব বলেছেন যে বোটানিক্যাল গার্ডেন এন্ড অল দিস, এগুলো চলতে থাকবে। আমার এই সময়কার মধ্যে যেগুলো আমি পরিকল্পনা নিয়েছি এগুলো আমি করব, এবং আপনারা যেগুলো সাজেশন দিচ্ছেন এগুলো আমরা কিভাবে করতে পারি তাও দেখবো। বাট ইউ মে বি ফরেস্ট মিনিস্টার টুমরো, আপনিও আপনার সময়টাতে করবেন। ডেমোক্রেসি ইজ সাচ এ বিগ থিং। ডেমোক্রেসির একটাই জিনিস, আমি এখানে ছিলাম, এখানে এলাম, কালকে কে আসবে কে যাবে, নো ওয়ান নোস। যখন আমরা দায়িত্ব পাবো আমরা আমাদের দায়িত্ব পালন করে, এটাই আমাদের প্রতিজ্ঞা, এবং এখানেই আমরা কাজ করব। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অল অফ ইউ। এই পয়েন্ট গুলো নোটেড থাকবে, এবং ডিপার্টমেন্ট যা করছে তার বাড়তি আপনারা যা সাজেশন দিয়েছেন এগুলো আমরা করব। ধন্যবাদ। রেফারেন্স পিরিয়ডের কোয়েশ্চন, ফরেস্ট ল্যান্ডে যেগুলি বর্তমানে বিভিন্ন জায়গায় আমরা অফিস করার জন্য দরখাস্ত করছি, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ফরেস্টে ল্যান্ড ব্যাংক বলে একটা আছে, ল্যান্ড ব্যাংক যেটা পাট্টা দেওয়া যায় না, ল্যান্ড ব্যাংক আছে কিনা? কারণ আমরা বিভিন্ন অফিসের জন্য জমি যখন খুঁজতে যাই তখন তো ফরেস্ট রিজার্ভ না এটা রিজার্ভ, এটা আমরা জানি না। তখন আমি জানতে পারিছি কিছুদিন আগে আমি ব্লকে একটা মিটিং করেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে ল্যান্ড ব্যাংক আছে কিনা আমাদের এই পদ্ধতি ব্লকের আন্ডারে। তখন যিনি আসলেন উনি বললেন যে আমাদের এখানে ল্যান্ড ব্যাংক আছে কতটুকু, 6 হেক্টর, ওইটা অফিস কাজে ব্যবহার করা যায়। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। না না, মানে উনি যেটা বলছেন যে ফরেস্ট দপ্তরের নির্দিষ্ট জায়গা যাতে কোনোভাবে অ্যালটমেন্ট দেওয়া যাবে না, ইট ইজ দেয়ার, এটা রক্ষা করতেই হবে। আসলে এই অ্যালটমেন্টটা কবে থেকে শুরু হয়েছে, আরওএফআর, ওই যে ফরেস্ট রাইট অ্যাক্ট যখন শুরু হলো তখন থেকে কিন্তু বনের একটা অংশ যারা অংশীদার তাদেরকে দেওয়া। এবং মাননীয় সদস্য যেটা বলেছেন যে ল্যান্ড ব্যাংক আছে কিনা, নিশ্চয়ই আছে, না হয়ে কিভাবে আমরা গার্ড দেব? দিস আর অল টু বি প্রটেক্টেড, যার জন্য কিন্তু আমরা রিক্রুটমেন্টও করছি। ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট ক্যাবিনেট ইতিমধ্যে সমস্ত কিছু ওকে করে দিয়েছে, এবং এই ল্যান্ড ব্যাংক যেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট কি কাজ করবে সেখানে কিন্তু অন্য কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বিশেষকে
এটা দেওয়া যাবে। দ্যাট ইজ দি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট। ঠিক আছে, রেফারেন্স পিরিয়ডের তৃতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা। এখন আমি ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো রাজ্যের প্রথিত যশা ক্রীড়াবিদদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। माननीय डेप्यूटी स्पीकर सर, रेफारेंस पीरियड नोटिस राज्य प्रतिभा যশোর ক্রীড়াবিদ আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার লক্ষ্য সরকারি প্রয়োজন এবং উদ্যোগ নেওয়া সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। মাননীয় শম্ভুলাল চাকমার এই রেফারেন্সে আমি বলতে চাবো যে আপনি মাননীয় যুব বিষয়ক ক্রীড়া দপ্তরে যেটা জানতে চেয়েছেন, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর রাজ্য ক্রীড়া উন্নয়নের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে আমাদের এই রাজ্যে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে উন্নয়ন প্রশিক্ষণে বিভিন্ন ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি ও জাতীয় আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়ার জন্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে আমরা শুরু করেছি। ত্রিপুরার যে নতুন প্রকল্প চালু করা হয়েছে তিনটি: মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম, মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম ও মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার। ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আন্তরিকতার সহিত কাজ করছে। বিগত 7 বছরে রাজ্যে প্রভূত পরিমাণ উন্নত ক্রীড়া পরিকাঠামো তৈরি হয়েছে। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর হইতে ইতিমধ্যে 4টি সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে, যথাক্রমে বিলুনিয়া বিকেআই মাঠ, উদয়পুরে চন্দ্রপুর মাঠ, জম্পুই জেলা সুজন্য দেববর্মা স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, আগরতলা উমাকান্ত একাডেমি মাঠ, বাজারঘাট স্থিত প্রতুল ভট্টাচার্য স্মৃতি সিনথেটিক ফুটবল মাঠ। এই প্রতুল ভট্টাচার্য স্মৃতি ফুটবল মাঠ, যিনি দীর্ঘ বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 40 বছর আগে উমাকান্তের মাঠে তিনি ফুটবল খেলতে গিয়ে প্রাণ দিয়েছেন, আমরা ওনার নামে ওই মাঠটা করেছি। আজকে প্রশ্ন হলো, এত বছর পর এর আগেও অনেক ক্রীড়ামন্ত্রী অনেকে ছিলেন, কিন্তু ওই প্রতুল ভট্টাচার্য ভদ্রলোক যিনি ফুটবল মাঠে প্রাণ দিয়েছেন, ওনার নামে কোনো মাঠ তৈরি বা ওনার নামে কোনো কিছু করা বিগত দিন কোন সরকার সেগুলো উদ্যোগ গ্রহণ করেনি। শুধু আমরা মাঠ তৈরি করছি না, বর্তমান সময়ে আমরা ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকেও সম্মান দেওয়া, তাদেরকে তাদের যোগ্য সম্মান দেওয়ার জন্য কিন্তু আমরা অনেক কাজ করছি। তো আমরা বাজারঘাট প্রতুল ভট্টাচার্য স্মৃতি সিনথেটিক ফুটবল মাঠ, মোহনপুর স্থিত উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় মাঠ, জিরানিয়া স্থিত সচিন্দ্র নগর উচ্চ বিদ্যালয় মাঠ, খোয়াই সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, এছাড়াও উদয়পুর স্থিত রমেশ স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, আরেকটি সিনথেটিক ফুটবল স্টাফ বসানোর কাজ প্রায় শেষের পথে। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে ও যুব বিষয় ক্রীড়া দপ্তরের সহযোগিতায় গঙ্গানগরে একটি সিনথেটিক ফুটবল স্টাফ বসানো হয়েছে। আমবাসা মহকুমায় মৎস্যপাড়া আরেকটি ফুটবল স্টাফ বসানোর কাজ প্রায় শেষের পথে। এছাড়াও উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে উদয়পুর মহকুমায় কিল্লায়, তেলিয়ামুড়া মহকুমায় মুঙ্গিয়াকামিতে ও কৈলাস শহরের দেওড়াছড়ায় 3টি সিনথেটিক ফুটবল স্টাফ বসানো হয়েছে। 2টি সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক যথাক্রমে দেওভক্তি জমাতিয়া অ্যাথলেটিক ট্র্যাক বাজারঘাট এবং অরুণাভ রায় স্মৃতি সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক পানিসাগর। সবকা সাথ সবকা বিকাশ শুধু বলা নয় এবং সবার সম্মান শুধু বলা নয়, এই সরকারের কাজের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন দেওভক্তি জমাতিও আমাদের রাজ্যের একজন প্রতিভাবান খেলোয়াড় ছিলেন, কোচ ছিলেন ভারতীয় দলের, কিন্তু ওনাকেও দীর্ঘ বছর তিনি বঞ্চিত ছিলেন। ওনার নামে সেই মাঠ আমরা অ্যাথলেটিক ট্র্যাক বাজারঘাটে উৎসর্গিত করেছি এবং অরুণাভ রায় আমাদের ভারতীয় কোচ ছিলেন, ওনার নামেও আমরা একটা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক পানিসাগরে বানিয়েছি। বাজারঘাটে স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে একটি স্বদেশীয় নন্দী সিটি সিনথেটিক হকি ট্র্যাক তৈরি করেছি। উমাকান্ত ফুটবল মাঠ নৈশকালীন খেলার সুবিধার জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছে। ধর্মনগর তেলিয়ামুড়া 2টি মাল্টিপারপাস স্পোর্টস হলের কাজ প্রায় শেষের পথে এবং উদয়পুর এবং কৈলাস শহরে আরো 2টো হলের কাজ শুরু হয়েছে। আমবাসা একটি মধুসূদন সাহা স্মৃতি যুব আবাস তৈরি করা হয়েছে এবং উদয়পুর ও কৈলাস শহরে আরো 2টি যুব আবাসের কাজ চলছে।
একটা সময় ছিল শুধুমাত্র আগরতলা কেন্দ্রিক, অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় স্তরে যে সমস্ত খেলা বা আমাদের রাজ্য স্তরে যে সমস্ত খেলা হবে সেটা শুধুমাত্র আগরতলা ছাড়া বাইরে খেলার কোনো পরিকাঠামো আমাদের রাজ্যে ছিল না। এখানে বিরোধী যারা আছেন তারাও জানেন, যত আমাদের রাজ্য স্তরীয় ক্রীড়া অনুষ্ঠান হবে সেগুলো আগরতলা করা এর জন্য প্রয়োজন ছিল, থাকার কোনো ব্যবস্থা ছিল না, মাঠ ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমবাসাতে যুব আবাস কমপ্লিট হয়েছে, সেখানে আমরা চাইলে কিন্তু আজকে রাজ্য স্তরীয় ক্রীড়া অনুষ্ঠান করতে পারছি। এবং উদয়পুর এবং কৈলাস শহর যুব আবাসে কাজ শুরু হয়েছে, সেটা হয়তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমরা পানিসাগরে আন্তর্জাতিক সুইমিং পুলের কথা এসেছিল, পানিসাগর আন্তর্জাতিক মানের একটা সুইমিং পুল তৈরি করা হয়েছে এবং সেটা শেষ হয়েছে। আগরতলা এনআরসিসির একটি বাস্কেট কোর্ট তৈরি কাজ প্রায় শেষ হয়েছে। বাধারঘাট স্থিত দশরথদেব স্ট্রিট স্পোর্টস কমপ্লেক্সে একটি প্রাকৃতিক ঘাসের মাঠও তৈরি করা হয়েছে। এছাড়াও 10টা ন্যাচারাল ঘাসের মাঠ, এখানে অন্য একটা দিনও এই ধরনের আলোচনা ছিল যে আমরা শুধু সিনথেটিক মাঠ করছি, এরকম নয়, আমরা রাজ্যে ন্যাচারাল ঘাসের মাঠও তৈরি করছি। ইতিমধ্যে আমরা 10টা ন্যাচারাল ঘাসের মাঠের কাজ আমরা করছি, যেগুলো অনেকখানি কমপ্লিট হয়েছে। জম্পুই হিলের মনপুই উচ্চ বিদ্যালয় মাঠ, ফটিকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, কৈলাসের ডলুগাঁও মাঠ, টিলাবাজার উচ্চ বিদ্যালয় মাঠ, জুলাইবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ, শ্রীরামপুর এইচএস স্কুল মাঠ, ধনবিলাস উচ্চ বিদ্যালয় মাঠ, নলচর ঘাস চমনি উচ্চ বিদ্যালয় মাঠ, এগুলোতে ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি করা হচ্ছে। এছাড়াও আপনারা জানেন শান্তিবাজারে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে ন্যাচারাল ঘাসের মাঠ, সেখানেও প্রায় 60-70% কাজ হয়েছে। এছাড়া 72টি ওপেন জিম তৈরি করা হয়েছে সাধারণ জনগণের শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য। অলমোস্ট সবগুলো বিধানসভাতেই আমরা একটা করে ওপেন জিম করার প্রয়াস করছি, কয়েকটা বাকি রয়েছে, সেগুলো হয়ে যাবে। বিগত 7 বছরে ত্রিপুরা রাজ্যের ক্রীড়াবিদদের জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। আমরা শুধু পরিকাঠামো অর্জন করছি না, আমাদের ছেলেমেয়েরা ভালো খেলায় অংশগ্রহণ করছে এবং তারা সফল হয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস, স্কুলস গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার অধীনে জাতীয় স্তরে ক্রীড়া ফেডারেশন গুলোর আয়োজিত প্রতিযোগিতায় মোট 110টি স্বর্ণ পদক জয়ী হয়েছে এই 7 বছরে, যার মধ্যে 38টি স্বর্ণ পদক, 33টি রৌপ্য এবং 39টি তাম্র পদক লাভ করেছে। পদক বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলো জিমন্যাস্টিক শ্রীপর্ণা দেবনাথ, জুডোতে তানিয়া দাস, উমা বেগম, রেক্সনা দেববর্মা, যোগাসনে পায়েল দেববর্মা, দেবপ্রণ কুন্ডু, পূজা সাহা। শ্রীপর্ণা দেবনাথ পুনরায় অনুষ্ঠিত জাতীয় জুনিয়র ন্যাশনাল আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় 4টি স্বর্ণ পদক লাভ করেছে ও এশিয়া জুনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছে। জুডোকায় তানিয়া দাস বাহরিনে অনুষ্ঠিত 3য় এশিয়ান গেমসে ভারতীয় জুডো দলের স্থান পেয়েছে। এছাড়া দাবায় আর্চিয়া দাস ও আরাধ্যা দাস বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল অর্জন করছে। রাজ্যের মেয়ে অস্মিতা দে জাতীয় গেমস জুডোতে স্বর্ণ পদক লাভ করেছে। জিমন্যাস্টিকে প্রতিষ্ঠা সামন্ত উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় গেমসে পদক লাভ করেছে। অ্যাথলেটিক্সে মধুমিতা দে বিশ্ব পুলিশ গেমসে পদক লাভ করেছে। সম্প্রতি 19শে মে 2025 তারিখে রাজ্যের প্রথম পার্বত্যারোহী হিসাবে শ্রী অরিত্র রায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয় করেন। রাজ্য সরকার যুব বিষয় ক্রীড়া দপ্তর ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানতে সাফল্যের জন্য আর্থিক সাহায্য করে। আজকে আমাদের এখানে মাননীয় বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন নেই। গতকালকে যখন আমি ধন্যবাদ সূচক অর্থাৎ 19/9 যখন আমি ধন্যবাদ সূচক প্রস্তাব পাঠ করছিলাম অরিত্র রায়ের জন্য, তখন তিনি বলছিলেন যে আমরা সরকার পক্ষ থেকে অর্থাৎ ধন্যবাদ সূচক পাঠ করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য আমরা করিনি। তো উনি তো নেই, তারপরও আমি মিডিয়ার বন্ধুদেরকে বলবো, আমার হাতে যে প্ল্যাকার্ডটা আছে এবং বিরোধী দলের বিধায়করা যারা আছেন, 2 জন বিধায়ক আছেন কংগ্রেস দলের, ওনাদেরকে বলবো এটা দেখার জন্য। কারণ উনি বারবার চিৎকার করে বলছিলেন যে আমরা কোনো অর্থ সাহায্য করি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা ওনাকে সম্মান জানিয়েছি যখন তিনি মাউন্ট এভারেস্টের সঙ্গে জয় করে এসেছিলেন। তারপরে আমরা জাতীয় ক্রীড়া দিবসে ওনাকে আমরা সম্মান জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এছাড়াও ওনাকে আর্থিক সাহায্য কথা এসেছিল যে আমরা আর্থিক সাহায্য করিনি। আমি আর্থিক সাহায্য বলছি, অনারেবল গভর্নর 1 লক্ষ টাকা দিয়েছে। আমি আমাদের সরকারি যে সাহায্যগুলো তিনি পেয়েছেন সেটা আমি বলছি। অনারেবল গভর্নর 1 লক্ষ টাকা দিয়েছেন। ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন 75,000 টাকা প্রথম দিয়েছিলেন। আমাদের স্পোর্টস দপ্তর প্রথম উনিকে যাওয়ার সময় 50,000 টাকা দিয়েছে। ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্ট আমাদের 75,000 টাকা দিয়েছে।
ডিএম সিপাহী জেলা 25,000 টাকা দিয়েছে, ডিএম ওয়েস্ট 25,000 টাকা দিয়েছে, ডিএম ধলাই 10,000 টাকা দিয়েছে, আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন 1 লক্ষ টাকা দিয়েছে, আরবান ডেভেলপমেন্ট 25,000 টাকা দিয়েছে, ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড 10,000 টাকা দিয়েছে। এবং তিনি যখন জয়ী হয়ে এসছেন তারপর ত্রিপুরা ট্যুরিজম 75,000 টাকা দিয়েছে, ডিএম সাউথ 10,000 টাকা দিয়েছে, ওএনজিসি 25,000 টাকা দিয়েছে, আমাদের দপ্তর আবার 10,000 টাকা দিয়েছে। মোট ওনাকে 6,15,000 টাকা সরকারি সাহায্য পেয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা পিএসএস থেকেও আর্থিক সাহায্য পেয়েছেন। 19 তারিখে যখন আমরা ওনার জন্য ধন্যবাদ সূচক প্রস্তাব পাঠ করছিলাম, তিনি দাঁড়িয়ে বিরোধিতা করছিলেন যে সরকার কোনো সাহায্য করেনি। তার জন্য আমি এই অ্যামাউন্ট আপনাদেরকে বললাম। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকেও ওনাকে সাহায্য করা হয়েছে। পদক বিজয়ী ও প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানের জন্য যুব বিষয় ক্রীড়া দপ্তর আর্থিক সাহায্য পুরস্কার চালু করেছে। এটাও আগে ছিল না। আমরা 2023 সাল থেকে বিভিন্ন ক্রীড়াবিদ যারা জাতীয় স্তরের বিভিন্ন খেলাধুলায় যারা অংশগ্রহণ করেন, যারা সোনা জিতছেন বা যারা সিলভার জিতছেন, যারা ব্রোঞ্জ জিতছেন, তাদেরকেও কিন্তু আমরা পুরস্কৃত করছি। ইতিমধ্যে 2023 এবং 2024 এবং 2025 অর্থ বছরে 139 জন ক্রীড়াবিদকে এই আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। যারা 1 লক্ষ টাকা পেয়েছেন, যারা সোনা জিতেছেন, যারা রূপো জিতেছেন 50,000 টাকা করে পেয়েছেন, যারা ব্রোঞ্জ জিতেছেন 25,000 টাকা করে পেয়েছেন। এরকম সংখ্যাটা 139 জন ক্রীড়াবিদ 2023-24 এবং 2024-25 অর্থ বছরে পেয়েছে। এই যে স্কিম, এটা আমাদের এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে এটা শুরু হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য প্রাপকরা হলেন দাবাই আশিয়া দাস, আরাধ্যা দাস, ত্রিপনা দেবনাথ, পেরাসিংমা বিনীত রায়, সমীর বর্মন, অন্যান্যরাও এই সুবিধাটা পেয়েছেন। খেলো ত্রিপুরা প্যারা গেমস আয়োজন করা হয়েছে। এটাও ত্রিপুরায় যে প্রথম শুরু হয়েছে। যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছেন, যাদের মধ্যে প্রতিভা রয়েছে, তাদের দ্বারা আমরা আমাদের যে বিবেকানন্দ ময়দান আস্তাবল গ্রাউন্ড, সেখানে আমরা প্রতি বছর অর্থাৎ 2024 সাল এবং 2023 সাল এই 2 বছর আমরা সেখানে প্যারা গেমস অনুষ্ঠান করি। সেখানে প্রায় 400 প্যারা অ্যাথলেটিক যারা অংশগ্রহণ করে, এবং সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকের জন্য আমরা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকেও এবং ক্রীড়া দপ্তর থেকে সেখানে আমরা ক্যাম্প করে তাদেরকে আর্থিক সাহায্য, তাদের যে সোশ্যাল পেনশনের আমরা ব্যবস্থা করিয়ে দিয়েছি। একসঙ্গে সেখানে যারা দিব্যাঙ্গ উপস্থিত ছিলেন সকলকে, যারা 60% উপরে, সকলকে আমরা সেই পেনশনের আওতায় নিয়ে এসেছি এবং সেখানেই তাদেরকে স্যাংশন মেমো দেওয়া হয়েছে। 2023 সালের নভেম্বর মাসে 66তম আমরা যে সমস্ত প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান আমরা এখানে করেছি, 2023 সালের নভেম্বর মাসে 66তম জাতীয় স্কুল গেমস যোগা এখানে অনুষ্ঠিত হয়। 2024 সালের ফেব্রুয়ারি মাসে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এখানে আমরা অনুষ্ঠিত করি। 2024 সালের ডিসেম্বর মাসে 68তম জাতীয় স্কুল গেমস জুডো এখানে আমরা অনুষ্ঠিত করি। 2024 সালের ফেব্রুয়ারি মাসে 7ম উত্তর পূর্ব যুব উৎসব অনুষ্ঠিত করি। 2025 সালে আগস্ট মাসে এখানে আমরা এনএসএস এর নর্থ ইস্ট ফেস্টিভ্যাল করি। 2025 সালে সেপ্টেম্বর মাসে ভারত স্কাউট গাইডের প্রথমবারের মতো ভারতের এখানে ন্যাশনাল ক্যাম্প করা হয়। ক্রীড়া ক্ষেত্রে প্রশিক্ষণ, শারীরিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যুব বিষয় ক্রীড়া দপ্তর হতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 8 জন স্পোর্টস অফিসার নিয়োগ করা হয়েছে। রিজনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পানিসাগরে 1 জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়েছে। 301 জন শারীরিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। বর্তমানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কমপ্লিট হয়েছে, বাকি পরীক্ষার প্রসেস শুরু হয়েছে। 10 জন ইউথ অর্গানাইজার নিয়োগ প্রক্রিয়া চলছে টিপিএসসির মাধ্যমে। 10টি কোচ তৈরি করা হয়েছে, যার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য যুব বিষয় ক্রীড়া দপ্তর সর্বদা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে রাজ্যবাসীর সহযোগিতায় ক্রীড়া ক্ষেত্র দেশের প্রথম সারিতে রাজ্যগুলোর মধ্যে স্থান করে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও আমাদের যারা স্পোর্টস স্কুল থেকে বা আমাদের জাতীয় স্তরে যে সমস্ত খেলোয়াড়রা বাইরে যান, তাদের জন্য বিমা চালু করা হয়েছে। এটাও আমাদের রাজ্যে ছিল না। আমরা দেখেছি 2017 সালে একজন জিমন্যাস্টিক, তিনি বাইরে খেলতে গিয়ে উপর থেকে পড়ে গিয়ে ওনার মেরুদণ্ড ভেঙে যায়। সরকারের কাছে কোনো স্কিম, কোনো ধরনের পরিকল্পনা ছিল না তাকে সাহায্য করার। আমাদের এই সরকার, আমরা তাদেরকে বর্তমান সময়ে প্রত্যেকটা খেলোয়াড় যারা বাইরে যাচ্ছেন, আমাদের সরকারি উদ্যোগে প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে। তারা যেন
কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তাদেরকে যেন পুনরায় মাটি ফিরে যেতে পারে, তার জন্য কোনো কারণে আর্থিক অসুবিধা না হয়, তার জন্য বীমার ব্যবস্থা করা হয়েছে। তো আমি মাননীয় বিধায়ক শম্ভুলাল মহোদয়, যিনি রেফারেন্স পিরিয়ড এনেছিলেন যে রাজ্যে প্রথিতযশা ক্রীড়াবিদদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার সরকারি যে প্রকল্প বা সরকারি উদ্যোগ, সেই সম্বন্ধে আমি ওনাকে অবগত করলাম। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার। মাননীয় স্পিকার ইনচার্জ মহোদয়, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়, ওনার যে উত্তর আমাদের পবিত্র বিধানসভাতে আমার রেফারেন্স বিষয় নিয়ে, এটা খুবই আনন্দের এবং ধন্যবাদযোগ্য যে আমাদের সরকার রাজ্যে ক্রীড়াবিদদের জন্য এত কল্যাণমুখী বা ডেভেলপমেন্ট করার জন্য এত সুন্দর সুন্দর প্রকল্প হাতে নিয়েছে, যেটা আমরা বিগত দিনে আমরা কল্পনাই করতে পারতাম না। তো এখন যেভাবে এটা প্রত্যেকটা জায়গাতে মাঠ তৈরি করা থেকে শুরু করে খেলার উন্নয়নের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এটা আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরাবাসী তা লক্ষ্য করছে। কাজেই এখানে আমার আলাদাভাবে বলার আমার কোনো অপেক্ষা রাখে না। তারপরেও আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে অনুরোধ রাখবো, যাতে করে ব্লক ভিত্তিক সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ব্লকে আমরা যাতে খেলার উপযুক্ত পরিবেশ আমরা যারা খেলোয়াড় তাদেরকে দিতে পারি, আর সেই বিষয় নিয়ে যাতে চিন্তা ভাবনা হয়। বিশেষ করে যারা প্রপার এলাকাতে আছেন, মিউনিসিপাল এলাকা বা বড় বড় শহর, আমাদের ধর্মনগর থেকে শুরু করে উদয়পুর, তার থেকেও ভিতরে যারা, যেমন আমাদের এডিসি এলাকার সামুনু থেকে শুরু করে অন্যান্য এলাকা, আমি যেহেতু সামুনুর কথা বলতেই হয়, তো সেই সমস্ত এলাকাগুলো থেকেও যাতে খেলোয়াড়রা উঠে আসতে পারে। এবং যেমনি ভাবে আমাদের রাজ্যের গর্ব দীপা কর্মকার অলিম্পিয়ান, উনি এই রাজ্য থেকে রাজ্যের সাথে সাথে সারা দেশকে গর্বিত করার মাধ্যমে অলিম্পিকে গিয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা ব্লক এরিয়া থেকে যাতে আমরা প্লেয়ার গড়ে তুলতে পারি, তার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়, আমি সেই অনুরোধটুকু রাখবো। কারণ উন্নয়নের শেষ নেই। আজকে আমরা যদি একটা লেভেলে গিয়ে পৌঁছাই, আবার সেই লেভেল থেকে আরো উপরে ওঠার প্রচেষ্টা সবসময়ই থাকে। তো যতটুকু ভালো কাজ চলছে, আমি ধন্যবাদ জানাই আবারও আরেকবার মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বলবেন কিছু? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন যে রেফারেন্স পিরিয়ডে মাননীয় ক্রীড়ামন্ত্রী যে রিপ্লাই দিয়েছেন, তো আমি ওনার সাথে উনি যে বক্তব্যগুলো রেখেছেন এই রাজ্যের খেলাধুলার উন্নয়নের জন্য বিভিন্ন মার্কেট করেছেন, খুবই প্রশংসনীয়। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন খেলোয়াড়কে ওনারা সম্মান প্রদান করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি কিছু দু চারটে জিনিস আমি যুক্ত করতে চাই, বিশেষ করে গুরুত্বপূর্ণ। যে খেলোয়াড় গুলা তৈরি হয় স্কুল লাইফ থেকে, খেলোয়াড় তৈরি হয়, বিশেষ করে যারাই খেলাধুলা করে, যে কোনো লেভেলে খেলাধুলা, তারা স্কুল লেভেল থেকে শুরু হয়। আর স্কুল লেভেল থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে গাইড করা দরকার বা গাইড করা হয়। কিন্তু আমি যা লক্ষ্য করেছি, আমি বিধানসভাতে প্রশ্ন করেছিলাম, বিধানসভার দেওয়া তথ্যই এই রাজ্যে টোটাল হাই স্কুল আছে 695, তার মধ্যে মাত্র 40টা স্কুলে পিআই শিক্ষক আছে, আর 655টা স্কুলে পিআই শিক্ষক নেই, মানে খেলাধুলার শরীর শিক্ষক নেই। হায়ার সেকেন্ডারি স্কুল সারা রাজ্যে 497টা আছে, এর মধ্যে পিআই মাত্র 51, মানে 51টা স্কুলে মাত্র পিআই শিক্ষক আছেন এবং পিআই শিক্ষক নেই 446টা স্কুলে। সারা রাজ্যে প্রায় 1101টা স্কুলে পিআই শিক্ষক নেই টোটাল, আর মাত্র সারা রাজ্যে 91টা স্কুলে পিআই শিক্ষক আছে। তো আমার কথা হচ্ছে, স্টুডেন্টরা স্কুলে যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে, লেজার পিরিয়ড থাকে, তারা টিফিন করে। আমিও যখন স্কুলে ছিলাম
আমি ওই সময় ফুটবল খেলাধুলা করেছি, অনেক খেলা করেছি, এবং পিআই শিক্ষকরা গাইড করেছেন। অ্যানুয়াল স্পোর্টস হয়েছে, অ্যানুয়াল স্পোর্টস এর ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে পিআই গাইড করে। তো স্বাভাবিক পিআই এর যে একটা বিরাট বড় ভূমিকা থাকে স্কুলের মধ্যে, কিন্তু এই যদি অবস্থা হয় এই রাজ্যের প্রায় 90% স্কুলে আর নাই পিআই শিক্ষক, তাহলে কিভাবে বিকশিত হবে স্পোর্টস এর দিকে? যখন আমাদের যে স্ট্রাকচার যেখান থেকে শুরু হয় স্কুল জীবন, ওইখানে যদি কোনো গাইড না থাকে তাহলে মাঠ দিয়ে কি হবে? আমার বাড়ির সামনে 2-4টে মাঠ আছে, কিন্তু খেলাধুলা করার কেউ নেই। তো আমি মন্ত্রী মহোদয়কে বলবো সেই বিষয়ে যদি উনি অবশ্যই উদ্যোগ গ্রহণ করবেন। বলেছেন 300-400 সম্ভবত কত সরকারের ভুলে গেছি নিয়োগ করছেন, কিন্তু 300-400 দিয়ে তো হবে না। আমি বলবো যে যতগুলা স্কুল আছে প্রত্যেকটা স্কুলের ন্যূনতম একজন ঠিক আছে, শর্ট করে। হ্যাঁ, কিছু বলবেন? সমরবাবু বলবেন? পয়েন্ট অফ ক্লারিফিকেশন। হ্যাঁ, শর্টকাটে বলেন, শর্টকাটে 1 মিনিট বলেন। অনারেবল স্পিকার ইনচার্জ। ছোট্ট একটা এটা তো আপনি মাননীয় মন্ত্রী মাঠ, তারপরে তাদেরকে কিছু অনুদান, এ সমস্ত একটা বিবৃতি সেখানে দিয়েছে। এখন খেলোয়াড়দের যদি আমরা সেভাবে গড়ে তুলতে হয়, আমি যতটুকু ছোটবেলা নিজেও খেলাধুলা করতাম, সেদিক থেকে আমি জানি সবচেয়ে বড় হলো রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প এবং নন রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প। যত বেশি রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প হবে, সেখানে যোগ্য লোকদের কোচদের দেওয়া হবে, তাতে করেই কিন্তু আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স উপরে যাবে। সেদিক থেকে কিন্তু কোনো ইয়ে আসে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে। হ্যাঁ, কিছু বলবেন? ইয়েস, থ্যাংক ইউ স্যার। আমি যেহেতু খেলার বিষয়ে এখানে আমার শর্টকাটে। মাননীয় আমাদের অনারেবল এমএলএ যেটা রেফারেন্স পিরিয়ডের মাধ্যমে এনেছিলেন, এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় যেভাবে কি কি সরকার করেছে সেটা উনি তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি প্রশ্নের মাধ্যমে প্রশ্ন করবে, যেহেতু আমার সময় চলে গেছিল। লাস্ট প্রশ্নকর্তা ছিলেন দিলীপ কুমার রিয়াং, অনারেবল এমএলএ। এরপরে আমার ছিল, তো আমি খেলার বিষয়ে একটা দিয়েছিলাম। তো খেলা সম্পর্কে আমার এরিয়ার কথাটা আমি বলতে চাই, এবং অসংখ্য ধন্যবাদ। ব্লক লেভেলে প্রত্যেক ব্লকে একটা করে একটা খেলার মাঠ, একটা সাইন্টিফিক্যাল একটা খেলার মাঠ বা উন্নত ধরনের একটা খেলার মাঠ গড়ে তোলার জন্য উনি তুলেছিলেন। অসংখ্য ধন্যবাদ। এবং আমি জাস্ট একটু অন বিহাফ অফ মাই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আমি একটু ব্রিফ করতে চাই, কারণ গতবারে প্রায় আমি আসার পরে 2023 থেকে 25 মাঝখানে কতটা সাফল্য আমাদের ছেলে মেয়েরা আমার অ্যাসেম্বলি থেকে করেছে। পুরোপুরি আমাদের গোমতী ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করেছিলেন। যে আন্ডার 14 ইয়ার্স বয়েজ ফুটবল সুব্রত মুখার্জি কাপে কিন্তু স্টেট লেভেল রানার্স আপ হয়েছিল তৈদুবাড়ি স্কুল। এরপরে আন্ডার 17 গার্লস ফুটবল স্টেট লেভেল আবার রানার্স আপ হয়েছে 2024-25 অম্পিনগর স্কুলের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করেছিল। এবং আরো 2025-26 আন্ডার 17 গার্লস রানার্স আপ স্টেট লেভেল আবার এশিয়ান কাপে হয়েছে। তো পুরো গোমতী ডিস্ট্রিক্টটাকে রিপ্রেজেন্ট যেহেতু করছে, এরপরে আমি যখন নিমন্ত্রণ পেয়ে যখন যাই, আমি একজন মানে খেলাধুলার প্রতি যেহেতু প্রেমী লোক, তাই আমাকে ছেলেমেয়েরা বলতো প্লিজ আপনি একটু অ্যাসেম্বলির মধ্যে একটু তুলুন, এই আমাদের এলাকার মধ্যে যে প্রতিভাবান প্লেয়ার গুলি অনেক আছে, ওদেরকে যদি উৎসাহিত করতে পারে, কোনো একটা ভালো সিনথেটিক ফুটবল গ্রাউন্ড উইথ গ্যালারি যদি করতে পারে তাহলে ভালো হবে বলে যারা পিআই ফিজিক্যাল ইনস্ট্রাকচার আছেন এবং আমাদের ছেলেমেয়েরা যারা খেলোয়াড়, তারাও আমাকে বলেছিল। অন বিহাফ অফ অল দা প্লেয়ার্স আমি এখানে মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ করব, এবং আপনার কাছে আমি একটা চিঠি দিয়েছিলাম, যেহেতু গ্যালারি আর্থিক ছিল সেটাকে পুরোপুরি করার জন্য, কিন্তু 2 বছর পেরিয়ে গেছে, এখনো আমার হাতে বা আমাদের এলাকায় কিছু খেলাধুলা নিয়ে হচ্ছে না, কোনো একটা উন্নত ধরনের মাঠ নেই। কিন্তু প্রত্যেক বছরে কোনো না কোনো ভাবে প্রাইভেট বা কোনো এনজিও, কোনো একটা সোসাইটি বা গ্রাম থেকে ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর হতে চলছে, কিন্তু গ্রামে গঞ্জে আমি যেখানে যাই, যেখানে আমি সুযোগ পাই সেখানে আমি যাই, কিন্তু জবাব দিতে আমার মুখটা বন্ধ থাকে, দিতে পারি নাই। তার জন্যই এই সুযোগ যেহেতু পেলাম, আপনি সুযোগ দিলেন অনারেবল স্পিকার, অসংখ্য ধন্যবাদ।
ঠিক আছে। নমস্কার মাননীয় ডেপুটি স্পিকার স্যার, উনি যেটা বলছেন আমার সিপিএম বিধায়ক যেখানে পিআই নিয়োগের কথা, দেখুন পিআই নিয়োগ স্কুলে এডুকেশন দপ্তর করে থাকেন। তো আমি ওনাকে বলবো ওনার কাছে যে তথ্যটা, সেই তথ্যটা গত বিধানসভার পর অনেকগুলো পরিবর্তন এসেছে। এডুকেশন দপ্তর থেকে আমাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছিল, আমাদের যে সমস্ত পিআই নিয়োগ করার কথা, আমাদের কেন্দ্র সরকার কিছু দিশা নির্দেশ দেওয়া হয়েছে। আগে কি হয়েছে, সিপিএম আমলে যাদেরকে পিআই নিয়োগ করা হয়েছে, এরকম অসংখ্য পিআই রয়েছেন যারা ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস, কিন্তু নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে যারা পিআই হবে তারাও বিপিএড এমপিএড হতে হবে, তারা পিআই নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে স্কুল থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাই তাদের জন্য ডেডিকেটেড কোচিং সেন্টার নিয়োগ করা হয়েছে। তারপর থেকে আগে কি ছিল, উনি যেটা বলছিলেন যে ছোটবেলায় থেকে যখন স্কুলে যেতেন তখন প্রত্যেকটা স্কুলে পিআই ছিল, এর জন্য পিআই এখন নেই সেখানে। কারণ তখন যে পিআইরা ছিলেন তারা অনেকেই ছিলেন ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস। যেহেতু নতুন শিক্ষানীতি লাগু হয়েছে, সেখানে ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস সেখানে মানে শারীরিক শিক্ষক থাকতে পারবে না, তাদেরকে বের করে আমরা ডেডিকেটেড কোচিং সেন্টারে নিয়োগ করেছি। তো আমরা 2-3টা স্কুলকে কেন্দ্র করে এক একটা ডেডিকেটেড সেন্টার হয়েছে। আমাদের স্পোর্টস দপ্তরে 40টা ডেডিকেটেড কোচিং সেন্টার রয়েছে এবং স্পোর্টস কাউন্সিলের 60খানা এরকম ডেডিকেটেড কোচিং সেন্টার রয়েছে। বাকি রইল পিআই। আমাদের দপ্তরে এরকম অনেক পিআই আছেন যারা বিপিএড এমপিএড করে। আমরা এরকম প্রায় 130 জন পিআই সরকারি স্কুলে আমরা দিয়েছি আমাদের স্পোর্টস দপ্তর থেকে। এবং বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো হয়েছে 125টা, আমি যতটুকু জানি এটা এডুকেশন দপ্তর বলতে পারবে, ওনারাও একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছেন পিআই নিয়োগের জন্য। ওনারাও বোধহয় সেটা নিয়োগ হয়েছে বা নিয়োগ প্রক্রিয়া চলছে প্রত্যেকটা বিদ্যাজ্যোতি স্কুলের জন্য একজন করে। তো এটা গেল পিআই এর কথা। আরেকটা যেটা বলছিলেন আমার মথার থেকে যিনি বিধায়ক, তিনি বলছিলেন যে গোমতী জেলা, সত্যি গোমতী জেলার খেলায় অনেক ভালো। আমরা অনেকগুলো টুর্নামেন্টে গোমতী জেলার প্রতিভান খেলোয়াড়কে দেখি। আমরা প্রত্যেকটা বিধানসভাতে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে আমরা কমপ্লিট না করতে পারলেও গোমতী জেলায় অনেকগুলো আমরা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমি আমার বক্তব্যের শুরুতেই বলছিলাম যে আগে আগরতলা কেন্দ্রিক ছিল, এটা এখন কিন্তু গ্রামীণ এলাকাতে হয়েছে। আমরা যদি দেখি গত বাজেটে আমরা কাকড়াপুরের জন্য একটা সিনথেটিক মাঠ রেখেছি, রমেশ স্কুল মাঠে সিনথেটিক ফুটবল মাঠ তৈরি হচ্ছে। এছাড়াও আমরা নতুন সেখানে একটা মাঠ তৈরি করেছি, ন্যাচারাল ঘাসের মাঠ, সেখানে যুব আবাসের কাজ শুরু হয়েছে, ইনডোর হলের কাজ শুরু হয়েছে। তো গোমতী জেলায় অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার একসঙ্গে আমরা করছি। এর আগে আমরা গোমতী জেলায় চাইলে কোনো অনুষ্ঠান খেলাধুলার কম্পিটিশন করাতে পারতাম না, কারণ থাকবে কোথায় ছেলে মেয়েরা গেলে। এখন কিন্তু সেখানে যুব আবাসের কাজ শুরু হয়েছে দ্রুত গতিতে, খুব শীঘ্রই সেটাও শেষ হয়ে যাবে। এবং সেখানেই আমরা সিনথেটিক 2টা মাঠ পাচ্ছি, একটা কাকড়াবনে, একটা রমেশ স্কুল মাঠ, 2টা সিনথেটিক মাঠ হচ্ছে এবং সেখানে যুব আবাস হচ্ছে, ইনডোর হল হচ্ছে। তা আমরা রাজ্যভিত্তিক যে কোনো টুর্নামেন্ট সেখানে করাতে পারবো, সেটার জন্য কাজ শুরু হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বিধানসভাতে হয়তো সে ধরনের পরিকাঠামো এখনো গড়ে উঠেনি, কিন্তু আমরা বলতে পারবো যে গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে জম্পুই হিলেও আমরা মাঠ তৈরি করছি, আবার সাবরুমেও মাঠ তৈরি করছি। গোটা রাজ্যে বিভিন্ন এলাকাতে সেই মাঠের তৈরি কাজ শুরু হয়েছে। মাননীয় বিধায়ক শম্ভুলাল বাবু বলেছেন যে গ্রামীণ স্তর থেকে অর্থাৎ ব্লক স্তর থেকে খেলোয়াড়দেরকে তুলে আনার জন্য। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনি শুনলে খুশি হবেন, আমরা গত বছর অর্থাৎ 2024 সালে প্রথমবারের মতো আমরা স্পোর্টস দপ্তর একটা অ্যাপস বানিয়ে আমরা আমাদের খেলোয়াড়দেরকে রেজিস্ট্রেশন করিয়েছি। প্রায় পুরো রাজ্য থেকে 45,000 খেলোয়াড় সেখানে রেজিস্ট্রেশন করেছে, যাদের বয়স 7 বছর থেকে 15 বছর পর্যন্ত। এবং তাদের মধ্যে আমরা ব্লক স্তরে কম্পিটিশন করিয়ে আমরা একদম রাজ্য স্তর পর্যন্ত এনেছি এবং বিভিন্ন 13টা ক্যাটাগরিতে, ফুটবল, কবাডি, খোখো, এরকম 13টা ক্যাটাগরিতে খেলোয়াড়রা যে সমস্ত কম্পিটিশন করে রাজ্য স্তরে উঠে এসছে। এবং রাজ্য স্তরে যারা উঠে এসছে তাদেরকে আমরা আরো আধুনিক প্রশিক্ষণের জন্য আমাদের সেখানে রেখে আমাদের তাদেরকে শেখানো। সমরবাবু একটা কথা বলেছেন, পর্যন্ত তাদেরকে রেসিডেন্সিয়াল রেখে যতক্ষণ পর্যন্ত তাদেরকে শেখানো না যাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা ভালো প্রশিক্ষণ দিতে পারবো না। এর জন্যই আমি বলেছি, আপনি শুনেছেন হয়তো, আমার বক্তব্যের মধ্যে ছিল যে বাধারঘাটে দশরথ দেব যে আমাদের স্পোর্টস কমপ্লেক্স যেটা রয়েছে, পুরনো যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তো রয়েছেই সেখানে আমরা অনেকগুলো একসঙ্গে, আগের পুরনো সুইমিং পুল রয়েছে যেটা আপনারা বানিয়েছেন, আমরা সেটাকে আরো আধুনিক করেছি। পাশাপাশি আমরা সুইমিং পুল তৈরি করছি, আমরা সেখানে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক বানিয়েছি, সেখানে হকি ট্র্যাক বানিয়েছি, সেখানে ন্যাচারাল ঘাসের মাঠ বানিয়েছি,
সেখানে আমরা সিনথেটিক ফুটবল মাঠ বানিয়েছি। আমি আমন্ত্রণ করবো আপনারা দেখে আসবেন। এটা আমরা ভারতবর্ষের অন্যান্য ছোট রাজ্যগুলোর থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আমি বলতে পারবো এই বিধানসভায় দাঁড়িয়ে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যতগুলো ছোট রাজ্য আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোনো যদি স্পোর্টস কমপ্লেক্স আজকে বাধারঘাট, হয়তো আপনি বলার জন্য আপনারা যাবেন, যেখানে একসঙ্গে, এটা আপনারা বানিয়েছেন, দশরথ বাবুর নামে আপনারা বানিয়েছেন, কিন্তু সেখানে কিছু ছিল না। এই সরকারের আমলে সেখানে আজ একটা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে, সেখানে হকি মাঠ হয়েছে, সেখানে ফুটবল ন্যাচারাল ঘাটের মাঠ বানিয়েছি, আমরা সিনথেটিক ফুটবলের মাঠ বানিয়েছি, টেনিস কোর্ট বানিয়েছি, জুডো হল বানিয়েছি, ক্যারেটে হল বানিয়েছি। সেটাকে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করছি যেখানে করতে পারি। এখন প্রশ্ন হলো সেখানে থেকে খেলাধুলা শেখার জন্য ছাত্র থাকবে কোথায়, খেলোয়াড়রা থাকবে কোথায়? তার জন্য সেখানে বাজারঘাট স্থিত আমরা, আমি বলেছি আপনাদের, স্টেট স্পোর্টস কমপ্লেক্সে একটা স্পোর্টস হোস্টেল বানাচ্ছি আমরা। অলরেডি কাজ শুরু হয়েছে, সেটা হয়তো 2026-এর শেষ দিকে সেটা কমপ্লিট হবে। সেখানে এরকম হাজার খানিক ছেলেমেয়েরা থেকে যেন খেলাধুলা করতে পারে তার জন্য একটা আমরা কমপ্লেক্স তৈরি করছি। তো মোটামুটি আমাদের এগুলো চলছে, এবং আগামী দিনে আপনাদের যে পরামর্শ আপনারা যেগুলো বলছেন আমরা সেগুলোকে সামিল করা চাইবো, যে আমরা বিধানসভা এলাকার জন্য আমরা করতে পারি প্রত্যেকটা বিধানসভাতে, সেটা আমাদের লক্ষ্য থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ, আর সময় আর দেওয়া যাবে না। মন্ত্রী বলে দিয়েছে, আর এখন বলা যাবে না। অন্য বিষয় পরে বলবেন। অন্য বিষয় কি যে কোনো টাইমে বলা যায় নাকি? এগুলি যদি করার ভিতরে কি হবে? যার যার বিষয় এসছে এগুলি বলবে না। আমার মনে হয় এই যে কলিং টেনশন গুলি যারা এনেছে ওনারা বলবে। ঠিক আছে, ওটা শান্তি বলে দিয়ে বলতে পারে। ঠিক আছে। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আজ 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি যুগ্মভাবে উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ। নোটিশটির বিষয়বস্তু হলো ধর্মনগর থেকে আগরতলা বায়া কৈলাস শহর কমলপুর খোয়াই এই জাতীয় সড়কটির বেহাল অবস্থা সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য পূর্ত এনএইচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, দৃষ্টি আকর্ষণীয় নোটিশ অর্থাৎ কলিং অ্যাটেনশনে মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয় এবং শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ মহোদয় ধর্মনগর থেকে কৈলাস শহর কমলপুর খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি যে 2014-15 সালের আগে ত্রিপুরায় মাত্র দুটো জাতীয় ন্যাশনাল হাইওয়ে ছিল। একটা হচ্ছে NH-08 চুরাইবাড়ি থেকে আগরতলা, এবং এটা 198 কিলোমিটার। NH-44 মনু থেকে সিমলুং 134 কিলোমিটার, অর্থাৎ সর্বমোট 332 কিলোমিটার। পরবর্তী সময়ে আরো 4টি জাতীয় সড়কের ঘোষণা হয়। সেগুলো হচ্ছে NH-208 এর মধ্যে কুমারঘাট থেকে কৈলাস শহর থেকে কমলপুর খোয়াই, এবং সেটা আমরা দেখেছি যে অমরপুর থেকে সেটা সাবরুম, এইভাবে এটা দেওয়া আছে। এবং তার যে দৈর্ঘ্য 265 কিলোমিটার। NH-208A সেটা কৈলাস শহর থেকে কুর্তি 45 কিলোমিটার। NH-108B খোয়াই এবং আগরতলা 55 কিলোমিটার। NH-108 সেটা জুলাইবাড়ি বিলোনিয়া 22.90 কিলোমিটার। পরবর্তীকালে পর্যায়ক্রমে NH-08 আগরতলা থেকে সাবরুম এবং ওয়েস্টার্ন বাইপাস, যেটা কাজ শুরু হয়েছে অলরেডি,
25.40 কিলোমিটার। এবং এই যে ওয়েস্টার্ন বাইপাস, সেটা লেম্বুছড়া এয়ারপোর্ট হয়ে লঙ্কামুড়া, রামনগর এবং কুড়িপুকুর হয়ে আমতলিতে যাবে এবং সেটাকে NH-08 গিয়ে যেটা ওখানে আছে সেটাকে যুক্ত হবে। আরেকটা হচ্ছে উদয়পুর থেকে শ্রীমন্তপুর, সেখানেও একটা NH আছে 34.50 কিলোমিটার। এবং এই যে টোটাল আমাদের কাছে এখন সেটাকে ডিজাইন যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে 923.31 কিলোমিটার। ধর্মনগর থেকে আগরতলা ভায়া কৈলাসহর, কমলপুর এবং খোয়াই যে রাস্তাটি সেটা হচ্ছে NH-208A, NH-208 এবং NH-108A পড়েছে এবং মোট দৈর্ঘ্য 155.5 কিলোমিটার এবং সেই সবকটি কাজে NHIDCL তত্ত্বাবধানে আছে। নতুন উত্তর ত্রিপুরা থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত যে সড়কটি সেটা 3টি ন্যাশনাল হাইওয়েতে বিভক্ত। NH-208 সেটা কুর্তি কৈলাসহর, মোট ডিজাইন লেন্থ 36.50 কিলোমিটার। NH-208 কৈলাসহর, কমলপুর, খোয়াই মোট ডিজাইন লেন্থ 80.20 কিলোমিটার। NH-108B সেটা খোয়াই থেকে আগরতলা, মোট ডিজাইন লেন্থ হচ্ছে 38.80 কিলোমিটার। এই জাতীয় যে সড়কগুলো সেগুলো দুটোই লেনে সেটাকে ডেভেলপমেন্ট এবং যাতে প্রশস্তি করা যায় তার জন্য 11টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 8টি প্রকল্পে 2 লেন পর্যন্ত যে উন্নতিকরণ এবং তার যে প্রশস্তিকরণ সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং 3টি প্রকল্পের কাজ চলছে এবং সেগুলো এরকম: কুর্তি থেকে কৈলাসহর NH-208A সর্বমোট 36.5 কিলোমিটার এবং ধর্মনগর থেকে যে কৈলাসহর 25.29 কিলোমিটার, সেটাকেও 2 লেন পর্যায়ের উন্নতিকরণের কাজ শেষ হয়ে গেছে। বাকি রাজনা থেকে কুর্তি 11.21 কিলোমিটার এর যে কাজ, তার মধ্যে 19% কাজ শেষ হয়ে গেছে এবং যা বলা হয়েছে আমার কাছে রিপোর্ট, যে আমার কাছে রিপোর্ট দেওয়া হয়েছে তা মানে আগামী 2026-এর 2 দিনে সেটা সমাপ্তি হবে। কৈলাসহর থেকে খোয়াই NH-208 সড়কের সর্বমোট 80.2 কিলোমিটারের মধ্যে ফুলতলি থেকে খোয়াই 72.10 কিলোমিটার, সেটাও 2 লেন যে পর্যায়ে 2 লেনের যে উন্নতিকরণ সেটারও কাজ শেষ হয়েছে। বাকি কৈলাসহর থেকে ফুলতলি 8.10 কিলোমিটারে তার 96% কমপ্লিট হয়ে গেছে, সেটারও সমাপ্তির যে ডেট আমার কাছে রাখা হয়েছে সেটা হয়েছে 30/9/2025। এখন যে এখানে যে বিষয়টা এখানে রাখা হয়েছে কলিং অ্যাটেনশন, সেখানে আমি আসছি। আমি বিশেষ করে এগুলো বললাম যাতে আমাদের সবারই একটা মানে এই ন্যাশনাল হাইওয়ে কোনটা কোন জায়গায় এবং তার যে কি নাম তার জন্য আমি বিস্তারিত এখানে সবার অবগতির জন্য আমরা রেখেছি। জুরি ছড়া থেকে বামনছড়া প্যাকেজ 3 এটাকে নাম দেওয়া হয়েছে। এটাকে বলছে ডিফেক্ট লাইবিলিটি, DLP শর্ট ফর্ম। এবং এর মধ্যে যে এই যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, সেই কারণে সেখানে NHIDCL কে যে যান চলাচলের জন্য যেহেতু এটাকে উপযুক্ত করতে পারেনি, 3বার ওনাদেরকে নোটিশ দেওয়া হয়। কেন হয়েছে, কি হয়েছে সেগুলো তো আমরা তো যখন হয়ে যাওয়ার পর ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু আমরা সেটাকে পদক্ষেপ নিচ্ছি। তো সেখানে তাকে আইনের বিষয় আছে, হট করে আমি ওকে বাধ্য দিতে পারবো না। তার জন্য আমরা 3/7/25, 17/7/25 এবং 1/8/25 3বার নোটিশ দিয়েছি। তারপরেও এই যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড শব্দটা আমি বললাম, সেটা কিন্তু এই আইনের মধ্যে পড়ে যে তুমি এই টাইমে তাকে 3বারের মতো তুমি নোটিশ দিতে পারো। তারপরে দেখা গেছে যে উক্ত যে ঠিকাদার আছে সে সেখানে পুনরায় এই যে কাজটা না করার জন্য রিস্ক এন্ড কস্ট আরেকটা টার্ম। হোয়াট ইজ রিস্ক এন্ড কস্ট? It often used in contracts where client may recover the costs and penalties of contractor breaches of the agreement. তো এই যে মানে PWD ক্ষেত্রে রাস্তা তৈরির ক্ষেত্রে এই বিষয়গুলো আছে,
এবং এর উপর ভিত্তি করে আবার দরপত্র আহ্বান করা হয়েছে এবং সেটা 23/9/2025 সেটা খোলা হবে। বামনছড়া থেকে শ্রীরাম, সেটা প্যাকেজ 4, সেটাও ওই ডিফেক্ট লাইবিলিটি এর মধ্যে রয়েছে এবং সেখানেও যান চলাচল যেহেতু উপযুক্ত করতে পারেনি, সেখানেও NHIDCL তারা তাদের হাতে যেহেতু তারাই এটা টেন্ডার করে থাকে এবং সেখানে তিনবার সেখানেও নোটিশ দিয়েছে। তারিখগুলো হচ্ছে 3/7/2025, 17/7/2025, 1/8/2025। তারপরেও একই বিষয়, তারা সেই যেহেতু এই কাজটা করেনি তার জন্য রিস্ক এন্ড কস্ট আমি যে বিষয়টা বললাম তার উপর ভিত্তি করে আবার টেন্ডার দেওয়া হয়েছে, টেন্ডার কল করা হয়েছে এবং টেন্ডারের পরে এখানে যিনি পেয়েছেন ওনাকে মানে অলরেডি বরাদ দেওয়া হয়েছে 19/9/2025। শ্রীরামপুর থেকে এটা প্যাকেজ 5, সেখানেও ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড সেইভাবেই মানে নোটিশ দেওয়া এবং যে আমি কথাটা বললাম রিস্ক এন্ড কস্ট এগুলো পর্যায়ক্রমে আসতে হবে, এছাড়া উপায় নেই। এটা সত্য যে এটা সত্য যে প্রচুরই এই রাস্তা যে গত বছর যে বৃষ্টিপাত হয়েছে তাতে করে আমাদের বিরাট ক্ষতি হয়েছে এবং তাতে করে আমরা দেখেছি যে পেভমেন্ট এবং সেটেলমেন্টের যে বিভিন্ন জায়গায় ক্ষতি, সেখানে ভীষণভাবে ক্ষতি হয়েছে। আমি নিজেও ওই রাস্তা দিয়ে আমরা যাই, আমরা অনেকেই যাই, নিজেও আমরা গিয়েছি এবং এতে করে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই সেগুলো। আমরা যখন এগুলো দেখি আমরাও কিন্তু আমি বারবার বলছি আমাদের সরকার খুবই সেন্সিটিভ এবং এটা বললেই, কারণ এটা আমাদের পিডব্লিউডির আন্ডারেও না, এটা NHIDCL এবং সেখান থেকে দিল্লি থেকে MORTS থেকে এটা মনিটর করা হয়। তো যখন ওনাদের সাথে আমরা কথা বলি, দিল্লির সাথে আমি কথা বলি, তারপর 7/5/2025 তারিখে যে সংস্কার কাজগুলো যাতে মানে ওকে পরিদর্শন করে তার জন্য ওনাদেরকে আমি বলি এবং সেই অনুযায়ী সেক্রেটারি PWD, এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খোয়াই ডিস্ট্রিক্টের এবং ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL তেলিয়ামুড়া, PWD অফিসার এবং অথরিটি ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী যারা এই বিষয়টা বুঝেন এবং EPC ঠিকাদার সেখানে ছিল। EPC মতলব ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এন্ড কনস্ট্রাকশন। তো তারা গিয়ে সেখানে দেখেন এবং সেই রিপোর্ট আমরা পাই, কিন্তু উই ওয়ার নট স্যাটিসফাইড। তো এইসব কারণে এই যে ওভারঅল পেভমেন্ট যে কি কারণে সেটা হলো সেখানে প্রবলেম, তার জন্য NHIDCL সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ CRRI তাদেরকে নিযুক্ত করে। NHIDCL কে বারবার আমরা বলি সেখানে CRRI ওনাদেরকে নিযুক্ত করে। তারপর 8/5/2025 তারিখ সেক্রেটারি PWD, এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL এই যে সমস্যা কেন হচ্ছে তার জন্য, কারণ এটা নিয়ে প্রায় পত্রপত্রিকায় উঠছে, আপনারা এই বিষয়ে কথা বলছেন, আমাদের যারা বিধায়করা আছেন, আমাদের মন্ত্রী বাহাদুর এইসব বিষয়ে কথা বলেন, নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না যে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষেরও এই বিষয় নিয়ে গাড়ি মাটির নিচে চলে যাচ্ছে, এইসব আমরা দেখি। তো কেন হচ্ছে এবং আমরা কি কি করছি তার জন্য একটা এই সাংবাদিক সম্মেলন 8/5/2025 তারিখ আমাদের সেক্রেটারি PWD এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL ওনাকে ওখানে বসানো হয়েছে এবং এই বিষয়টা সংবাদ মাধ্যমের মাধ্যমে সবাইয়ের গোচরে আনা হয়েছে। রাজ্য সরকার যে এই বিষয়টি ম্যানেজিং ডাইরেক্টর NHIDCL এর সেটা ওখানে আমরা বলেছি। আমি নিজে 10/5/2025 তারিখে ডিও লেটার আমি মাননীয় মন্ত্রী আমাদের ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরি যে হস্তক্ষেপ করার জন্য আমি বলেছি, ওনাকে আমি ফোনে কথা বলেছি। পরবর্তী সময় হয়তো আবার ওনার সাথে আমি গিয়েও কথা বলেছি যে NHIDCL কে বলার জন্য, নির্দেশ দেওয়ার জন্য যাতে বিষয়টা অতি সত্তর। আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে 12 মাসের মধ্যে 4 মাসই খালি কাজ করার টাইম থাকে, আর বাকি সময় তো সবসময় বৃষ্টিপাত থাকে। এত বৃষ্টি, আরেক দিক দিয়ে কাজ করা যাচ্ছে না, 4 মাস যে আছে। আমরা বারবার আমি PWD এর সাথে বারবারই বসি, আমি বলি যে যত অফিসিয়াল কাজগুলো আছে সেগুলো যেন 1 মাস যেন এই কাজগুলো হয়ে যায়, ফিল্ডে যেন 4 মাসে চলে যায়, তাতে করে, কারণ আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে এটা অনেক দিন ধরে আসছে, অফিসিয়াল প্রসিডিউর গুলো এত
মানে সমস্যা থাকে, যে কারণে আলটিমেটলি দেখা যায় যে কাজের যখন সময় 4 মাস তখন কাগজপত্র চলছে। তো সেই দিকে আমরা নজর দিচ্ছি যাতে করে কাজের সময় খালি কাজ আর বাকি সময় অফিসিয়াল কাজ। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট যেটা আমি বললাম কি 23/6/2025 থেকে এখানে 28/6/2025 পর্যন্ত ওনারা ওই সাইটটি ওনারা পরিদর্শন করেন এবং ডাইরেক্টর যিনি টেকনিক্যাল 2 এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর টেকনিক্যাল হেডকোয়ার্টার NHIDCL 27/6/2025 তারিখে এই যে বিষয় দেখো আমরা সেক্রেটারিকে আমার সাথে ওনারা দেখা করেন, বৈঠকও করেন। আমার তো মানে সমস্ত মানুষের হয়ে আমি ঘোষণা প্রকাশ করলাম যে এটা কতদিন চলবে, আপনারা তাড়াতাড়ি করুন। তো তারা আমাদের যেটা বললেন যে 2 মাস ধরে প্রয়োজনীয় যে কর্মী এবং সরঞ্জাম সেগুলো যাতে সেখানে পৌঁছানো যায় তার ব্যবস্থা ওনারা করছেন। এবং এখানে এই যে অনুপযুক্ত কিছু জায়গার মধ্যে দেখা গেছে যে মেশিন ল্যান্ড মানে সেগুলো কিন্তু প্রপারলি বোঝা যায়নি, আগে কিন্তু বুঝতে পারেন। আমি বলেছি যে এগুলো আপনারা আগে থেকে বোঝা উচিত, ডিপিআর যখন তৈরি করেন, কিন্তু ওই যে এত নিচে যে আগের থেকে ওরা বুঝতে পারেনি, তো অনেক জায়গায় এটাকে ডাইভার্ট করবে ইত্যাদি ইত্যাদি আমাদের বলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওরা যে অনুপযুক্ত মাটি সেটাকে ওরা অপসারণ করার চেষ্টা করছে, সেখানে মাটি অপসারণ করে বালি দিচ্ছে এবং বালি এবং মাটি দিয়ে যেটা উপযুক্ত মাটি দিয়ে সেখানে বসানোর চেষ্টা করছে এবং সেটা প্রায় 1 থেকে 2 মিটার গভীরতা পর্যন্ত ওনারা করছেন। এরপর পুনরায় সেটা দেওয়ার পর এগুলো টেকনিক্যাল টার্ম পিডব্লিউডির যারা আছেন ইঞ্জিনিয়াররা ভালো বুঝবেন, GSD অর্থাৎ গ্রেডিউলার সাববেস সেটা ওখানে দিচ্ছেন। তাছাড়া WMM স্তর দিয়ে সেটাকে ভরাট করছেন, অর্থাৎ ওয়েট মিক্স একদম সেই দিয়ে ওটাকে ভরাট করছেন। এবং ওনারা বলেছেন যে পরবর্তী সময় যদি বৃষ্টিপাত বন্ধ হয় তারপর সেটাকে নতুন বিটি মাছ দিয়ে সেই যে স্তর সেই লেয়ার সেখানে দেবে। রাজ্য সরকার 5/7/2025 তারিখে ত্রিপুরা রাজ্যে যে এইসব বিভিন্ন যে প্রকল্প গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ম্যানেজিং ডাইরেক্টর NHIDCL তাদেরকে নিয়ে আবার ত্রিপুরাতে আসার জন্য অনুরোধ করেছিলাম এবং সেই হিসাবে ম্যানেজিং ডাইরেক্টর 10/8/2025 থেকে 12/8/2025 ত্রিপুরাতে আসেন এবং ওই অংশটি আবার ওনারা পরিদর্শন করেন। এখন কথা হচ্ছে সেখানে ওনারা যে যাওয়ার পরে স্থান পরিবর্তনের সময় ঠিকাদার এমডিকে অবহিত করেন যে প্রচলিত যে পদ্ধতি নর্মাল যেভাবে রাস্তা তৈরি করা হয় সেইভাবে সেটাকে যাতে এর থেকে বেরিয়ে নতুন ভাবে আরো কিছু করা যায় কিনা সেইভাবে তারা যে তাদের ডিপার্টমেন্ট আছে টেকনিক্যাল টিম তাদের সাথে কথা বলে সেটা সংস্কার কাজ করছে। এখানে ওনারা আমাদেরকে অবহিত করেছেন যে বর্ষার ঠিক পরেই নতুন বিটুমিনের স্তর স্থাপন করবেন এবং ম্যানেজিং ডাইরেক্টর 11/8/2025 NHIDCL উনি আমার সাথে দেখা করেন। তো বর্তমানে ডিপিসি ঠিকাদার ওনারা বিভিন্ন যে সংশোধন করা দরকার তার ব্যবস্থা নিচ্ছেন এবং ওনারা বলেছেন যে 1-2 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। তবে 13/9/2025 তারিখে ঠিকাদারকে 60 দিনের কিউর পিরিয়ড নোটিশ জারি করা হয়েছে। দিস ইজ দেয়ার মানে টেকনিক্যাল থিংস। যদি নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটিগুলি সংশোধন করতে ব্যর্থ হয় তাহলে টার্মিনেশন এর উদ্যোগ নেওয়া হবে, সেইভাবে বলা হয়েছে। আমাদের ইউনিয়ন মিনিস্টার মাননীয় মন্ত্রী গাডকারিজি 22/7/2025 তারিখে একটা ডিও লেটার আমাকে জানিয়েছেন যে যে অংশটি যান চলাচলের উপযোগী যাতে রাখা যায় এবং যান চলাচলে যাতে বিঘ্ন না হয় তা নিশ্চিত করার জন্য উনি NHIDCL কে বলেছেন। উনি আমাকে এইরকম বলেছেন প্রয়োজন হলে তাদেরকে যদি কোনো জায়গায় দেখা যায় কোন রকম খামতি আছে তো তাকে আমি বের করে দেবো, এইরকম আমাকে বলেছেন। খোয়াই থেকে আগরতলা NH 108B যে সেটা সর্বমোট 38.80 কিলোমিটার, এর মধ্যে খোয়াই থেকে সুবলসিং 14 কিলোমিটার আর লেম্বু ছড়া থেকে মোহনপুর 12.8 কিলোমিটার, অর্থাৎ সর্বমোট 26.80 কিলোমিটার। এটাকেও 2 লেন পর্যায়ে কাজ উন্নতি করা হয়েছে। বাকি সুবলসিং থেকে মোহনপুর 12 কিলোমিটার, এর মধ্যে 35% কাজ শেষ হয়ে গেছে। সমাপ্তির তারিখ ওনারা বলেছেন যে বাকি যেটা আছে 13/11/2026। খোয়াই থেকে সুবলসিং প্যাকেজ 3 সেখানেও ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডের মধ্যে আছে
এবং সেখানে একই পদ্ধতিতে 5 বার ওনাদেরকে নোটিশ করা হয়েছে বিভিন্ন ডেটে, আমি আর বলছি না সবগুলো নাম। সেখানেও রিস্ক এন্ড কস্ট যে বিষয়গুলো আছে তারপর নতুন করে দরপ্রাপ্ত পত্র দেওয়া হয়েছে এবং একই বিষয়ে যদি তারা ঠিক না করে টার্মিনেশন লেটার দেওয়া হবে। সুবলসিং থেকে মোহনপুর রাস্তার কাজ চলছে এবং সেটা প্যাকেজ 2 এবং চুক্তিমতো বাইপাস যে ওল্ড যে রাস্তার কাজ না করার জন্য উক্ত ঠিকাদারকে 4 বার নোটিশ দেওয়া হয়েছে। তারপরেও উক্ত ঠিকাদার কাজ না করায় ওনাদেরকে আবার সেই রিস্ক এন্ড কস্টের মাধ্যমে নতুন করে আবার টেন্ডার করা হয়েছে এবং সেটা হচ্ছে 20/9/2025। সাম্প্রতিক মাসগুলোতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে পিট হোল বা এই যে গর্ত এবং ক্ষতি হয়েছে, সেই অনুযায়ী যে গর্তগুলো যাতে ওয়েটনেস যে ম্যাকাডাম অর্থাৎ WMM সেই বিষয় দিয়ে যারা ভরাট করা হয় তার জন্য আমি এবং আমাদের দপ্তর ইঞ্জিনিয়ার ওনাদেরকে আমি বলেছি, ওনারাও সেইভাবে কাজ করছেন। EPC ঠিকাদাররা বৃষ্টি থামার পর DBM অর্থাৎ ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন, যাতে করে এটা ধসে না পড়ে সেই ব্যবস্থা ওনারা করবেন। এবং আমি আশা করি জাতীয় সড়কের যে আমাদের যে যানবাহনের চলাচলে সেটা যাতে উপযোগী হয় তার জন্য দিন-রাত করার জন্য ওনারা বলেছেন, যে কাজ করছেন ওনারা। এবং রাস্তাটি রক্ষণাবেক্ষণের জন্য চুক্তির বিধান অনুসারে আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। NHIGCL NH 108B এবং NH 208 এর আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত সম্পূর্ণ অংশের ট্রিটমেন্টের যে মূল্যায়ন সমীক্ষা পরিচালনার জন্য, যেটা আমি একটু আগে বললাম, CRRI কে নিযুক্ত করা হয়েছে। ওনারা সেই দল প্রাথমিকভাবে এটাকে এক্সামিন করেছে এবং তার পুরো ব্যবস্থা তারা নেবেন সেই কথাটা আমাকে বলেছেন। ধন্যবাদ। স্যার, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বিস্তৃতভাবে এই সড়কটির সম্পর্কে সেখানে উল্লেখ করবার চেষ্টা করেছেন। কিন্তু স্যার, যে বিষয়টা হচ্ছে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত যে সড়কটা ভায়া কৈলাসহর কমলপুর খোয়াই, তার অবস্থা এতটাই বেহাল, বর্তমান সময়ে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এবং একটা গুরুত্বপূর্ণ সড়ক, উত্তর জেলা, ঊনকোটি, ধলাই এবং খোয়াই, এই 4টা জেলার একটা বিরাট অংশের মানুষ প্রতিদিন এই রাস্তাটাকে ব্যবহার, রাজধানীর সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে। এবং এই সড়কটি এখন প্রায় দিনই কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে হেজামারা থেকে খোয়াই, খোয়াই থেকে কমল, এই অংশটার অবস্থা সবচেয়ে বেহাল অবস্থা। এবং এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে খোয়াই থেকে আগরতলা আসতে যেখানে আমাদের ধরেন 1 ঘন্টা 10 মিনিট লাগে, এখন সেটা 2 ঘন্টারও বেশি সময়। একজন মানুষ অফিস যাত্রী আসছে বা আগরতলা থেকে যারা যাচ্ছে, একটা নির্দিষ্ট সময় নিয়ে মানুষ বেরোয়, কিন্তু দেখা যায় কোনো দিন এক বেলা চলে যায়, রাস্তায় আটকে থাকতে হচ্ছে। ফলে এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায়, এই বিষয়ে আমরা চাই যে খুব জরুরি ভিত্তিতে এই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হোক। এবং স্যার, রাস্তার অবস্থা এতটাই বেহাল, বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ রাজধানীতে আসতে হয় প্রতিনিয়ত, আরো অসুস্থ হয়ে পড়েছে। গোটা রাস্তাটাই অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে। এমনকি স্যার, যারা সুস্থ মানুষ, যারা জীবন জীবিকার প্রশ্নে অধিকাংশ সময় রাজধানী আগরতলার সঙ্গে যোগাযোগ রাখতে হয়, আসা যাওয়া করে, একটা বিরাট অংশের মানুষের স্যার কোমর এবং পিঠে ব্যথা হয়ে গেছে। এবং ধুলাবালির কারণে অনেকে শ্বাসকষ্ট। ঠিক আছে, ফলে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে না স্যার, ঠিক আছে না, এই বিষয়টা তুলে ধরছি আমরা এই কারণে যে তার মধ্যে যেটা মূল বিষয় যেটা দেখা যাচ্ছে, কাজের গতি খুব স্লো। এত ধীর গতিতে কাজটা তো এমন না যে গত 6 মাস আগে শুরু হয়েছে, এটা দীর্ঘদিন যাবত চলছে। একদিকে কাজের গতি স্লো, আরেকদিকে হচ্ছে স্যার
যেখানে নির্মাণ কাজ হয়েছে, যেমন ধরুন খোয়াইখালী, কাজ তো হয়ে গেল প্রায় 1 বছরের, কিন্তু 1 বছরের মধ্যেই রাস্তার অবস্থা এত বেহাল যে এই রাস্তা দিয়ে চলাফেরাই করা যায়। অর্থাৎ মূল বিষয় হচ্ছে গুণগত মান খুব খারাপ। ফলে এই ক্ষেত্রেও আরো বেশি নজরদারির প্রয়োজন। কেন এমনটা? সরকারি টাকার এত অপচয়। আমি মনে করি একটা তদন্ত হওয়া দরকার। কাজ হলো 6 মাস 8 মাস, এখন এই রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে। এবং পাশাপাশি স্যার, আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যে এর আগেও তো জাতীয় সড়ক হয়েছে। দক্ষিণ ত্রিপুরার কথা আমরা বলতে পারি, আরো বেশ কিছু সড়ক রয়েছে। এমনকি আগরতলা থেকে মোহনপুর পর্যন্ত যে অংশটা, এটা তো এত বেহাল, কিন্তু তারপর থেকেই দেখা যাচ্ছে সমস্যাটা তৈরি হচ্ছে। ফলে ওই এজেন্সিকে শেষ করে স্যার, ঠিক আছে, আমি 2 মিনিটের মধ্যে শেষ করছি। এবং এই প্রশ্নে স্যার ইতিমধ্যে ভিজিট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে কথা বলেছেন ঠিক, যে দিল্লি থেকে টিম এসেছেন, আধিকারিকরা গিয়েছেন, এবং ওনারা যাওয়ার পরে বললেন যে 1.5 থেকে 2 মাসের মধ্যেই রাস্তাটা চলাচলের যোগ্য করা হবে। আজকে 1.5 মাসের উপর হয়ে গেল, এখন পর্যন্ত তেমন কিছুই নজরে পড়ছে। যা কিছু মেনটেন্যান্স হচ্ছে, আমরা লক্ষ্য করি যে প্রায় সময় এটার মধ্যে একটা মেনটেন্যান্সের কাজ হয়, কিন্তু আমরা মনে করি এই ধরনের কাজ দিয়ে হবে না। এটা প্রায় সম্পূর্ণ নতুন ভাবে কিভাবে করা যায়, ওই অংশগুলি যেগুলি একেবারেই দেখা, এই বিষয়টা ভাবতে হবে। কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ। আমাদের একটা প্রবাদ আছে স্যার, যে সারা অঙ্গে ক্ষত, ওষুধ লাগাবো কত। ফলে ওই মেনটেন্যান্স করে সেটা কিছু হইতো না স্যার। এটা বড় অংশে কিভাবে নতুন ভাবে কাজ করা যায়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করুন এই বিষয়টা। আপনি ঠিক আছে, ধন্যবাদ। একজনই করা যাবে, বারবার বলা যাবে না, সময়ের অভাব। আমরা যদি এক মিনিট যেটুকু নির্মলবাবু আলোচনা করেন সেটা ঠিক আছে, 1 মিনিট তুমি বলেন। শনিচড়া থেকে পানিসাগর পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে 8, এই রাস্তাটা এত খারাপ। এই রাস্তাটা আমাদের বাগবাসা বিধানসভা, যুবরাজনগর বিধানসভা, পানিসাগর বিধানসভা, আমরা 3 জন বিধায়ক এখানে রয়েছি উপস্থিত। এত খারাপ এই রাস্তাটার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে নজর দেওয়ার জন্য আমার বিশেষ অনুরোধ থাকবে। 2 নম্বর হচ্ছে 36 কিলোমিটার কুর্তি থেকে যে কৈলাসপুর পর্যন্ত রাস্তাটা, এই রাস্তাটা 11 কিলোমিটার কুর্তি টু রাগনা, এই অংশটা না হওয়ার ফলে এই রোডের যে 208 এর বেনিফিট আমরা ধর্মনগর ভাষায় পাচ্ছি না। অপরদিকে কি হচ্ছে, NH 8 থেকে 208 বেনিফিট নেওয়ার জন্য বড় বড় গাড়িগুলি ধর্মনগরের শহর উপর দিয়ে রাজবাড়ি হয়ে যুবরাজনগর বিধানসভার কৃষ্ণপুর এবং রাধাপুর হয়ে 208 এ কৈলাসহর দিকে যাচ্ছে। তারপর ওই এরিয়াতে রাস্তা যেটা আমাদের যেটা হাইওয়ে উপযোগী নয়, সেই ইন্টারনেট রোডটা এত ড্যামেজ হয়ে গেছে, কৃষ্ণপুর অঞ্চলে পায়ে হেঁটে রাস্তা ক্রস করার মধ্যে কন্ডিশনে নেই। ঠিক আছে, ওই ব্যাপারটা, এই দুটো ব্যাপারটা অ্যাটেনশন দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। মান্যবর, উনি অ্যাকচুয়ালি এই কারণে পুরো ডিটেলস বলেছেন, সব জায়গায় ডিটেলস তো অনেক কিছু বলেছে, এগুলি আপনারা কতটুকু শুনেছেন? আমি একটু বলেছি, কারণ এখানে তো আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু বুঝারও বিষয় আছে, অনেক কিছু আমরা সেইভাবে নাও জানতে পারি। তো যেটা বলা হয়েছে যে একটা তদন্ত হোক, তদন্ত এই NHIDCL এর তদন্ত আমরা করতে পারবো, বললে এটা দিল্লি করতে হবে, MRTH করবে, এই বিষয় গেল একটা। আর আসলে আমরা কিন্তু এই যে রাস্তা আমরা বলি কেন হচ্ছে না, রাস্তাটা আমরা অর্ডার দিলাম এতদিন ধরে, মানে কন্ডাক্টর কে কাজও দেওয়া হলো, কিন্তু একটা কনস্ট্রাকশন যদি মানে সাইডে অনেকগুলো স্টেজ আছে, এগুলো আমাদের একটু বুঝতেও হয়। যেমন আর্থ ওয়ার্ক অফ ফরমেশন, সেখানে ক্লিয়ারিং, গ্রাবলিং মানে ডিগিং, এবং সেখানে কি ধরনের যদি মেসি অবস্থা থাকে সেটাকে কিভাবে ওই মেসি এলাকাকে আমার কিভাবে চিহ্নিত করবো এবং কি করা যায়, কি জিনিস দিয়ে সেটা ভরাট করা যাবে, এক্সকাভেশন, এনবেঙ্কমেন্ট, ফিলিং এন্ড কম্পাকশন, এগুলো আছে। সাব গ্রেড প্রিপারেশন, সাব বেস প্রিপারেশন, বেস কোর্স প্রিপারেশন, পেভমেন্ট লে, ক্রস ড্রেনেজ স্ট্রাকচার, সাইড ড্রেনস এন্ড স্লোপ প্রোটেকশন, রোড সাইড এমিনিটিস, গ্রিনারি আর ল্যান্ডস্কেপ, এইগুলো অনেক দেখার পরে আমরা কি করবো, আমরা তো সাধারণ মানুষ, যারা ডিপার্টমেন্টে আছে, টেকনিক্যাল বিষয় যারা বোঝেন, তো সেইগুলো আমরা চাই যে তারা ওদের টিম রেখেছে এখানে,
তো তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখবে। এখানে বিভিন্ন সার্ভে করতে হয়, প্রিলিমিনারি সার্ভে করতে হয় এবং ফাইনাল লোকেশন ডিটেল সার্ভে করে তারপরে ডিপিআর প্রজেক্ট তৈরি করে এইসব ইত্যাদি করার পরে তারপর কাজ শুরু হয়। কিন্তু আমাদের মুদ্রা কথা হচ্ছে আপনাদের বা আমাদের সবার যে কথা যে আমরা কাজ দিলাম তারপরেও কেন এই ধরনের ডিফেক্ট হবে, সেই ডিফেক্ট যারা করেছে তাদের গোচরে আমরা এনেছি, বারবার চিঠি দিয়েছি। আমাদের সরকারের তরফ থেকে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। এখানে এই ন্যাশনাল হাইওয়ে তো এমন না যে 3 বছর থেকে আরম্ভ হয়েছে, অনেক আগে থেকে শুরু হয়েছে। তো এই ধরনের ঘটনা কিন্তু হয়, কিন্তু আমাদের কাগজে যাদেরকে দেওয়া হয়েছে এখানে এই বিষয়টা আমার মনে বলা দরকার যে আমরা দেখেছি প্রায় আমি যখন বিভিন্ন জায়গায় যাই এনবিসিসি এবং এইচএসসি লিমিটেড এদেরকে নিয়ে অনেক কথা হয় এবং তারা কিন্তু এনবিসিসি এবং এইচএসসিএল তারা কিন্তু ফেলিওর, এবং যে কারণে আমরা ক্যাবিনেট আমরা ডিসিশন নিলাম, নিয়ে আমরা এই এনবিসিসি এবং এইচএসসি থেকে আমরা কিন্তু সেখানে আইনের বিষয়ে সমস্যা আছে, তো সেটাকে মাথায় রেখে আমরা প্রায় এজ ইজ ওয়ের বেসিসে আমরা সব পিডব্লিউডি আমরা নিয়েছি, স্টেট পিডব্লিউডি, এবং এখন পর্যন্ত যে 136 নম্বর রোড এই এনবিসিসি এবং এইচসিসি ছিল, এবং সেখানে যে ল্যান্ড ছিল প্রায় 644 এর উপরে, সেটা আমরা পিডব্লিউডি এদের থেকে আমরা নিয়েছি এজ ইজ ওয়েন বেসিসে, এবং সেখানে আউট অফ দিস রোড 28 নাম্বার রোড ল্যান্ড যেখানে 128.793 এবং এনবিসিসি থেকে 550 কিলোমিটার উপরে আমরা কিন্তু নিয়ে নিয়েছি। আর বাকি কিছু রয়েছে 30 রোড 153, সেগুলো আমরা আগামী দিন সেগুলো আমরা নেওয়ার ব্যবস্থা করছি। আমাদের স্টেট গভর্নমেন্ট বা স্টেট পিডব্লিউডি কাজ করলে আমি দেখেছি সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে, এবং আশা করি আমাদের তরফ থেকে এই বিষয়ে কিন্তু আমরা উই আর ভেরি মাচ অ্যালার্ট। থ্যাংক ইউ। দ্বিতীয় দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হলো মৎস্যজীবীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করে তুলে রাজ্যে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার ইনচার্জ, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়কে অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয় কলিং অ্যাটেনশনের মাধ্যমে তিনি আমাদের সামনে এনেছেন, এবং ওনার কলিং অ্যাটেনশনের যে বিষয় সেটা হচ্ছে মৎস্যজীবীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করে তুলে রাজ্যের মাছের চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব। এটা ঠিক, মাছ আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুষম খাদ্য। মাছ এমন একটা খাদ্যদ্রব্য যেখানে আমাদের রাজ্যে প্রায় 98% বেশি মানুষ প্রত্যেকদিন মাছ খায়, এবং মাছ খায় বললে আমরা দেখেছি আমাদের রাজ্যের মানুষ প্রায় 3 বেলাও মাছ খেতে পারে একদিন। স্বাভাবিক কারণে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে কিন্তু মাছের চাহিদা অনেক বেশি। ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত রাজ্যে মাছের চাহিদা পূরণ করার জন্য অনেকগুলি পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করে সময় সময় কাজ করছে। তার মধ্যে এখানে যেটা প্রশিক্ষণের বিষয় বলা হচ্ছে, তার আগে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড আপনাকে বলে দিই মাননীয় অধ্যক্ষের মাধ্যমে বিধায়ক এবং অন্যান্য সদস্যদের। আমরা দেখছি যে আমাদের রাজ্যের মোর দেন 98% মানুষ মাছ ফিশ ইটার বা মাছ খায়। সেই জায়গাতে আমাদের রাজ্যে এই মুহূর্তে যেটা মাছের ডিমান্ড আছে, সে ডিমান্ড হচ্ছে 1,17,287 মেট্রিক টন, অর্থাৎ এই পরিমাণের মাছের চাহিদা রয়েছে। আর আমাদের রাজ্যে এই মুহূর্তে আমাদের যতগুলি ইনল্যান্ড ফিশারি আছে, ইনল্যান্ড ফিশারি বা ছড়া, নদী, বড় জলাশয়, এই সমস্ত কিছু মিলে অ্যাকর্ডিং টু দ্য ফিশারি ডিপার্টমেন্ট ডেটা
আমাদের রাজ্যে এই মুহূর্তে 85,805 মেট্রিক টন মাছের উৎপাদন আছে। স্বাভাবিক কারণে এখানে প্রায় 31,000-এর মতো ঘাটতি রয়েছে মেট্রিক টন মাছ। এই মাছটা কিন্তু বর্তমানে আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, এই জায়গা থেকে আমরা মাছ আনি। যদিও বাংলাদেশ রিসেন্টলি অনেক কম মাছ আসে, আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গল এবং অন্ধ্রপ্রদেশ, কখনো কখনো আমাদের উড়িষ্যা থেকে কিছু মাছ আসে, এবং এইভাবে কিন্তু আমরা আমাদের চাহিদা পূরণ করছি। আমরা চাইছি এই গ্যাপ পরিমাণ মাছ যাতে আমরা আমাদের রাজ্যে উৎপাদন করতে পারি, এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের কন্টিনিউয়াস ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এবং কাজও চলছে। রিসেন্টলি যদি আমি বলি, গত 2-2.5 বছর যে ডেভেলপমেন্ট ফিশারি ডিপার্টমেন্টে হয়েছে, এটা সত্যি অভূতপূর্ব, এবং আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলতে পারি, আমরা যদি দেখি 2017-18 সাল পর্যন্ত আমাদের রাজ্যের মাছের উৎপাদন কত ছিল, তাহলে আমরা দেখতে পাই যে প্রায় 77,000 to 78,000 মেট্রিক টন মাছের আমাদের উৎপাদন ছিল আমাদের রাজ্যে। এই গত 7-8 বছর সময়ের মধ্যে প্রায় 10,000 মেট্রিক টনেরও বেশি মাছ আমরা কিন্তু আমাদের রাজ্যে উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। এবং এই যে মাছ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে, তার জন্য যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ স্কিম আমাদের রাজ্যে রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এবং সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে যে স্কিম চলছে সেই ডিপার্টমেন্টে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই দুটা স্কিম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় আমরা আমাদের রাজ্যে যে সমস্ত ইনল্যান্ড ফিশারি আছে, সেখানে মাছের চাষ বৃদ্ধি করার জন্য আমরা পুকুর খনন করছি, নতুন নতুন পন্ড দেওয়া হচ্ছে, তাদেরকে ফিশারি ইনপুট দেওয়া হচ্ছে, ফিড সাপোর্ট দেওয়া হচ্ছে, ফিঙ্গারলিং সাপোর্ট আমরা দিচ্ছি, এগুলি যেমন আমরা দিচ্ছি। এর বাইরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আমাদের আরো গুরুত্বপূর্ণ স্কিমগুলি চলছে, যেমন ধরুন সেখানে আমরা প্রায় অনেকগুলি মানে ব্লক এলাকা, প্রায় অলমোস্ট সব ব্লক এলাকাতে আমরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আমরা নিউ পন্ড ক্রিয়েশন, তারপর রিক্লেমেশন, পন্ড রিক্লেমেশন, দেন মেইনটেনেন্স, তারপরে ইম্পোর্ট সাপোর্ট, ফিঙ্গারলিং সাপোর্ট, এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু সময় সময় কাজ করছি। এখন আমাদের রাজ্যে যারা মৎস্য চাষী আছে, তাদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কম সময় কিভাবে বেশি মাছ উৎপাদন করা যায় বা কম জলাশয়ে বেশি মাছের কিভাবে উৎপাদন বাড়ানো যায়, তার লক্ষ্যে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রশিক্ষণ দিচ্ছি। তার মধ্যে আমি যদি আপনাকে বলি, 2024 এবং 25 অর্থ বছর অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আমরা প্রায় যেমন ধরুন 3 days আমরা একটা ট্রেনিং করিয়েছি প্রত্যেকটা সাব ডিভিশন লেভেলে, সেখানে 300 জন করে আমরা ফার্মার্সদেরকে ট্রেনিং করিয়েছি। তারপর ধরুন 2 days সাব ডিভিশনাল ট্রেনিং প্রোগ্রাম, সেখানে 600 জন করে আমরা ট্রেনিং করিয়েছি তাদের। এই বছর 25 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে সিমিলারলি ট্রেনিং দেওয়া হবে। নতুন আমাদের সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে বা ওনার মার্গদর্শনে আমরা নতুন আরেকটা কনসেপ্ট এনেছি, যাতে আমাদের দপ্তরের যারা টেকনিক্যাল পার্সন আছে অর্থাৎ কৃষি এক্সপার্ট যারা আছে, তারা যাতে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ কৃষকের সাথে গিয়ে কথা বলে কিভাবে মাছের চাষকে বৃদ্ধি করা যায়। তার জন্য আমরা নতুন একটা কনসেপ্ট এনেছি, দ্যাট ইজ কল্ড আড্ডা। আড্ডা মিনস অ্যাওয়ারনেস কাম ডেমনস্ট্রেশন ফর ডেভেলপমেন্ট অফ একুয়াকালচার। মানে কি, আমরা বলছি সাপোজ মনে করুন আমরা প্রশিক্ষণ দিলাম, প্রশিক্ষণে কিছু লোক শুনে কিছু লোক শুনে না, হয়তো কেউ অ্যাটেন্ড করে আবার দিয়ে যায়। আমরা বলছি না, আরো মাইক্রো লেভেলে আমাদের যেতে হবে। কি করতে হবে, আপনি একটা ব্লক এলাকায় একটা পার্টিকুলার গ্রাম পঞ্চায়েতকে বাঁচুন, ওই গ্রাম পঞ্চায়েত এলাকাতে যারা মৎস্য চাষী আছে তাদেরকে সবাইকে একত্রিত করে কোনো একটা কারোর বাড়িতে হতে পারে, কোনো একটা গাছের নিচে হতে পারে, ইভেন কারোর জলাশয়ের পুকুর পাড়েও হতে পারে, বসে আপনারা কৃষকদের সাথে আড্ডা দেবেন, আমাদের অফিসাররা আড্ডা দেবেন, ডিসকাশন হবে কিভাবে মাছের চাষ বৃদ্ধি করা যায় এবং তারা কি কি সমস্যা ফেস করছে, মেজর প্রবলেম তারা কোন জায়গাতে ফেস করছে, সেটা আমাদের কনসার্ট অফিসাররা সেটাকে লুট করবে
এবং সাবসিকুয়েন্টলি সেগুলিকে অ্যাড্রেস করবে পর্যায়ক্রমে। তো সেইভাবে কিন্তু আমরা আড্ডা প্রোগ্রাম আমরা করছি এবং আমি আপনাকে বলি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে প্রায় 1740 জনকে কিন্তু আমরা আড্ডার মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এখন এটার কিন্তু কোনো স্পেসিফিক নাম্বার নেই যে 1740 আবার আমরা এই বছরে দেবো এমনটা না। আমাদের যে অফিসার আছে তারা তাদের কনভিনিয়েন্ট অনুযায়ী তাদের সমস্ত কাজের পরে আমাদের 2 দিন আমরা তাদের জন্য অ্যালার্ট করেছি ফিল্ড ভিজিট ম্যান্ডেটরি আছে। এখন 2 দিন যে ফিল্ড ভিজিট আছে যত বেশি তারা করতে পারে তত বেশি ফার্মার্সরা বেনিফিটেড হবে। তো সেই লক্ষ্যে আমরা আড্ডাকেও বেশি বেশি জোর দিচ্ছি এবং আমাদের অফিসাররা সেই লক্ষ্যে কাজ করছে। এই বছরও সেই প্রোগ্রাম হবে। ওয়ান ডে অ্যাওয়ারনেস ক্যাম্প আবার একদিনের প্রত্যেকটা ব্লক লেভেলে একদিনের জন্য আমরা করছি, সেখানে আবার 300 নাম্বার ফার্মারকে আমরা ট্রেনিং করিয়েছি। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আমাদের রাজ্যে সবচেয়ে বড় জলাশয় আছে ডুম্বু রিজার্ভার। ডুম্বু রিজার্ভারে আমাদের কিস কালচার সহ বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে। 3 মাস কিন্তু বিশেষ করে এপ্রিল মে জুন এই 3 মাস কিন্তু আমাদের জন্য অফ সিজন, তখন কোন রকমের নেটিং হয় না, সেখানে মাছ ধরা হয় না। তো তার জন্য আমরা বলছি এই পার্টিকুলার পিরিয়ডে ওইখানকার যারা ফার্মার আছে সেই সমস্ত ফার্মার্সদেরকে প্রায় 700+ ফার্মার বা ফিশ ফার্মার তাদেরকে স্পেশাল ট্রেনিং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রতি বছর আমরা দিচ্ছি এবং 3000 টাকা করে, যেহেতু সেটা অফ সিজন তাদেরকে কিন্তু আমরা 3000 টাকা করে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছি যাতে করে তারা মাছ চাষ থেকে দূরে না যায়। তো এটাও কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। আরেকটা জিনিস, যখন লাল পার্টি বা বামপন্থীদের সরকার ছিল আমাদের রাজ্যে কিন্তু সেটা ছিল না, সয়েল এন্ড ওয়াটার টেস্টিং, অর্থাৎ যেখানে মাছ চাষ হবে সেই জলটা মাছ চাষের জন্য কতটা উপযুক্ত, বা যে তার যে মাটি আছে বা পলি মাটি যেটা আছে বা কাদা যেটাই আছে সেটা মাছ উৎপাদনের জন্য কতটা সাইন্টিফিক বা কতটা ইকো ফ্রেন্ডলি, সেটাকেও আমরা কিন্তু কন্টিনিউয়াসলি টেস্ট করছি। আমরা আমাদের অফিসাররা প্রতিনিয়ত সেখানে জল এবং মাটি এনে আমরা আমাদের নেমে টেস্ট করছি, যদি কোথাও দেখা যায় যে এটা ফিশ কালচারের এগেইনস্টে রয়েছে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে ডিপার্টমেন্ট নেয় তার জন্য কিন্তু আমাদের সময় সময় ল্যাব এবং সয়েল এন্ড ওয়াটার টেস্টিং আমাদের করছি। আমরা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে প্রায় 11,600 কৃষকের পুকুর থেকে আমরা কিন্তু জল এনে টেস্ট করেছি এবং আমরা রিপোর্ট দিয়েছি এবং প্রয়োজনীয় যে সাজেশন বা যে রকমের সলিউশন দরকার সেটাও কিন্তু আমরা প্রোভাইড করেছি। এই ফিনান্সিয়াল ইয়ারও আমাদের টার্গেট রয়েছে যাতে অ্যাটলিস্ট 13-14 হাজার আরো ফিশ ফার্মারকে আমরা কভার করতে পারি এবং তাদের জল এবং মাটি পরীক্ষা করে যাতে মাছ চাষের উপযোগী তৈরি করা যায় তার লক্ষ্যে কিন্তু আমাদের প্রোগ্রাম চলছে। স্টেট লেভেল ওয়ার্কশপ, আমি বললাম সব ব্লক লেভেল, সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, এখন রাজ্য ভিত্তিক সারা রাজ্য থেকে বাছাই করা কৃষকদের এনে রাজ্য ভিত্তিক বছরে 2 বার, একটা মান্থ অফ নভেম্বর আর একটা মান্থ অফ জুলাই, এই 2 মাসে আমরা প্রায় 600 করে কৃষকদের এনে তাদেরকে স্পেশাল ট্রেনিং আমরা দিচ্ছি, স্পেশাল ইনপুট সাপোর্ট দিচ্ছি, তাদের দিয়ে খাওয়া দাওয়া সবকিছু দিচ্ছি যাতে তারা সেখান থেকে আরো অতিরিক্ত ট্রেনিং পায়। এর বাইরে আমি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এই যে মাছ উৎপাদন হবে তার জন্য আমাদের ভালো মাছের কিন্তু পোনা দরকার, সিড প্রোডাকশন যাতে আমাদের রাজ্যের মৎস্য চাষীরা ভালোভাবে করতে পারে তার জন্য আমরা আমাদের রাজ্যের বিভিন্ন সাব ডিভিশন বা ব্লক থেকে আমরা ফার্মারকে চুজ করছি বাছাই করে, তাদেরকে ফিশ সিড প্রোডাকশনের জন্য সেপারেটলি ট্রেনিং আমরা প্রোভাইড করছি যাতে এই জায়গাতে তারা কোনোভাবে দুর্বল না হয় বা সেখানে তারা ভালোভাবে করতে পারে। এর বাইরে ফিশিকালচার এন্ড ফিশ ফিড এন্ড ফিশ ইনপুট, অর্থাৎ মাছের ইনপুট যা লাগছে খাদ্য বা অন্যান্য লজিস্টিক সাপোর্ট যেগুলি তার জন্য আরো স্পেশালি ট্রেনিং কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে কন্টিনিউয়াসলি দেওয়া হচ্ছে। রিসেন্টলি আমরা 16 ফার্মার্স কভার করেছে, আরো আমাদের টার্গেট রয়েছে। বামপন্থীদের সরকার যখন ছিল এটা তো স্বপ্ন তারা কল্পনা করতে পারে, মৎস্য চাষী যারা আছে যারা মাছ উৎপাদন করে আমাদের রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করছে তাদেরকে উৎসাহিত করার জন্য বছরে একবার তাদেরকে রিকগনাইজ করা তাদের হার্ডওয়ার্ককে এবং তাদেরকে ফেলিসিটেশন দেওয়া, তার জন্য আমরা স্টেট লেভেল ফিশ ফেস্টিভ্যালের আমরা কিন্তু আয়োজন করেছি। এবং আমাদের এই যে গত 2-3 বছর যাবত আমি দায়িত্ব নেওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা আগরতলা পূর্বাশাতে করেছি ফিশ ফেস্টিভ্যাল স্টেট লেভেল। তারপরে আমি আমাদের দপ্তর আধিকারিককে বলেছি যে আমরা স্টেট লেভেল করছি, এটাকে এখন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে যাওয়া উচিত, কারণ স্টেট লেভেল ফাংশনে যারা উপস্থিত হতে পারে না ডিস্ট্রিক্ট লেভেলের যারা আছে
তারা যাতে অর্থাৎ গ্রামীণ স্তরের যারা মৎস্য চাষী আছে তারা যাতে ডিস্ট্রিক্ট লেভেল ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে পারে, এবং এটা সম্পূর্ণ ফিশ ফেস্টিভ্যাল, অন্য কিছু থাকবে না। যারা মৎস্য চাষী আছে তারা তাদের মাছ নিয়ে আসবে মেলাতে, এবং ফিশারি রিলেটেড, ফিশিকালচার রিলেটেড বা ফিশারি ইনপুট হোক, সিড হোক, তাদের মাছ থেকে বিভিন্ন রকমের যে আইটেম তৈরি হচ্ছে, ভ্যালু এডিশন প্রোডাক্ট, এগুলি তারা ডিসপ্লে করবে, এগুলি তারা নিয়ে আসবে এবং মানুষ সেখানে উপকৃত হবে। তো এতে করে আমরা দেখছি মৎস্য চাষীরা কিন্তু অনেক বেশি উৎসাহিত হচ্ছেন এবং তারা সেই কাজগুলি করছে। লিস্ট অনেক লম্বা, বললে অনেক সময় লাগবে, তবু আমি সংক্ষেপ করে নিচ্ছি স্যার। এর বাইরে রিসেন্টলি আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমাদের এই বছরের প্ল্যানেও রেখেছি, গত বছর আমরা আমাদের রাজ্যের ধরুন 50 জন ফিশ ফার্মারকে আমরা সিলেক্ট করছি, তাদেরকে আমরা এক্সপোজার ভিজিটে পাঠাবো। কোথায়? যেমন ধরুন সিফা আমাদের ভুবনেশ্বর রয়েছে উড়িষ্যার, আরেকটা রয়েছে সিফ্রি ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে। এখানে উন্নত মানের মাছের উৎপাদন হয়। তো আমাদের রাজ্যের প্রায় 50 জন মৎস্য চাষীকে আমরা সিলেক্ট করেছি, তাদের সমস্ত কিছু দায়িত্ব আমাদের ডিপার্টমেন্ট নেবে এবং তাদেরকে সিফা এবং সিফ্রিতে নিয়ে আমরা প্রায় 2-3 দিন তাদেরকে সেখানে রেখে এবং আমরা সেখানে কিন্তু তাদের উন্নত মানের প্রশিক্ষণ দেবো, যাতে তারা পরবর্তী সময় আমাদের রাজ্যে এসে মাছ চাষে উৎসাহিত হতে পারে। আমি আপনাকে শুধু এটুকু বলছি, মাছ চাষ এমন একটা লাভজনক চাষ, এবং আমি দেখেছি ফিজিক্যালি, যেমন আমি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা জেলাতে আমি গেছি, প্রত্যেকটা ব্লক এলাকাতে গেছি, আমরা রিভিউ মিটিং যেমন করছি, তার সাথে সাথে যারা মৎস্য চাষী তাদের ফার্মও কিন্তু আমরা ভিজিট করছি, তাদের সাথে বসে ডাইরেক্টলি তাদের কথা শুনছি, কোন জায়গাতে তারা অসুবিধা ফেস করছে, তারা আমাকে অনেক কিছু বলেছে, আমরা অনেক চেঞ্জেস হয়ে গেছি। যেমন সিপিএম এর সরকার যখন ছিল, মাছের পোনা বিতরণের সময় ছিল আমরা দেখেছি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যখন পুকুরে জল থাকে না তখন মাছের পোনা নিয়ে যায় তারা মাছের পোনা বিতরণ করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে বর্তমানে আমরা কি করছি, যে অগাস্ট মাসের মধ্যে আপনি মাছের পোনা ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে, বাই সেপ্টেম্বর অক্টোবরে আপনাকে ফিড ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে, কারণ যেটা সিস্টেমেটিক। আমি একজন ফিশারি অফিসারকে জিজ্ঞেস করেছি মিটিং এ যে মাছের পোনা জলে ফেলার উপযুক্ত কোন সময়, তিনি বলছেন যে না স্যার, এটা তো উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল টু আপ টু অগাস্ট পর্যন্ত, কারণ এই সময় বর্ষা হয়, নতুন জল আসে পুকুরে। কিন্তু দেখা গেছে বামপন্থীদের সময় সেগুলো উদাসীন ছিল, তারা কোনোভাবেই মৎস্য চাষীদের তারা গুরুত্ব দেয়নি। তারা তো ফাইল যে প্রসেস করে, ফাইল প্রসেস করার জন্য ফাইল যায় আপনার নভেম্বর, ডিসেম্বর, তখন গিয়ে সেগুলি হয়। এখন আমরা মিশন মোডে কাজ করছি যাতে সময়ের কাজ সময়ের প্রতি কমপ্লিট করা যায়। এর বাইরে যেহেতু আমাদের রাজ্যে ওয়াটার এরিয়া খুব লিমিটেড, আমাদের কাছে সামুদ্রিক এরিয়া নেই, বড় কোনো জলাশয় নেই, নদী যেগুলি আছে নদীর মাছের উপর আমরা নির্ভর করতে পারি না, কারণ বিশেষ করে বর্ষার সময় দেখা যায় যখন ফ্লাড হয়, আমাদের মনু নদী বলুন, গোমতী বলুন, বহরী, সমস্ত নদীর মাছ কিন্তু বাংলাদেশে চলে যায়। এখন এই বছর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যতগুলি নদী আছে যেগুলি বাংলাদেশ বর্ডার এবং গেরুয়া দেশা আছে, এই সমস্ত নদীতে আমরা মাছের পোনা কম ফেলবো। যে মাছের পোনা আমাদের নদীতে রেঞ্চিং করার কথা ছিল, সেগুলি আমাদের রাজ্যে যেগুলি পরিত্যক্ত জলাশয় আছে বা বড় জলাশয় আছে, সেখানে আমরা এখন থেকে সেখানে রেঞ্চিং করবো, যাতে আমাদের রাজ্যের মাছ আমাদের রাজ্যের মানুষই খেতে পারে। এর বাইরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের রাজ্যে প্রায় যতগুলি আনইউটিলাইজ ওয়াটার বডিজ আছে, পরিত্যক্ত জলাশয়, প্রায় 109 হেক্টর জলাশয় এই ফিনান্সিয়াল ইয়ারে, অর্থাৎ 2025 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে 109 হেক্টর জলাশয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলিকে আমরা রেক্রিমেশন করব। ধরুন পরিত্যক্ত জলাশয় আছে, এখানে জার্মানি ফেনা বা কচুরিপানা ভর্তি আছে, আবর্জনা আছে, ফিশারি ডিপার্টমেন্ট এগুলিকে পরিষ্কার করবে, পরিষ্কার করে এগুলি মাছ চাষের আওতায় আনবে। এবং আমি নিজে পার্সোনালি অনেকগুলি ভিজিট করেছি, আমাদের এমএলএরা নাম দিয়েছেন, অনেকে নাম দিয়েছেন, এটা আমরা লিস্ট আউট করেছি, প্রায় 96 আনইউটিলাইজ ওয়াটার বডিজকে আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলিকে এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা কিন্তু রিক্রিমেশন করে সেখানে মাছ চাষের উপযোগী করবো, যাতে করে তারা এই যে জলাশয়গুলির মাধ্যমে যাতে আমাদের চাহিদাকে আমরা আরো পূরণ করতে পারি। বিসিনগরে আপনারা জানেন, আমাদের চণ্ডীপুর, আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরা মহোদয়ের বিধানসভাতে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক নির্মাণ আমরা করছি, দুর্গাপূজার পরেই কাজ শুরু হবে। সেখানে আমাদের টার্গেট আছে প্রায় কম থেকে 500 থেকে 1000 মেট্রিক টন মাছের উৎপাদন, যাতে আমরা ইন্টিগ্রেটেড একুয়া পার্কে করতে পারি। আমি আপনাকে বলছি এবং সমস্ত বিধায়িকাদের বলছি, আপনারা উৎসাহিত করুন। মাছ চাষ এত একটা মানে কি বলবো আমি লাভজনক, আমি তো বিশেষ করে সিপিএম বন্ধুদের বলবো,
সিপিএম করে দেশের বিরোধী শত্রু হওয়ার চাইতে, সিপিএম করে নিজের সংস্কৃতির বিরুদ্ধে যাওয়ার চাইতে মাছ চাষ করে, এটা অনেক বেশি লাভজনক। কারণ সিপিএম করে আলটিমেটলি আপনি দেশের বিরুদ্ধেই যাচ্ছেন, সংস্কৃতির বিরুদ্ধে যাচ্ছেন, তার চেয়ে বেশি বা মানুষও আপনাদেরকে খারাপ হবে আর এই দেশের বিরোধী কথাবার্তা বলে। যেমন ধরুন অপারেশন সিন্দুরের সময় আপনারা পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, তো আলটিমেটলি মানুষ আপনাদেরকে দেশ বিরোধী বলে। আমি বলছি ভাই আপনারা সব ইয়াং মানুষ, আপনারা হয় সিপিএম ছাড়ুন আর না হলে মাছ চাষ করুন। যদি সিপিএম করার চেয়ে আমার মনে হয় মাছ চাষ বেশি লাগছে, অথবা আমি প্লিজ শেষ করে নিচ্ছি, তারপরে বলবেন আপনি বলবেন পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন। আমি আপনাদের সমস্ত যুবকদেরকে আবেদন করব, মন্ত্রী সাহেব শেষ করছি, কথা বলেন। আমি রাজ্যে মিডিয়াদের মাধ্যমে যুবকদের কাছে আবেদন করবো, যারা এই মুহূর্তে নিজেদেরকে বেকার বলেন। আমি বলছি যেদিন কর্মসংস্থান হবে তো হবে, তার আগে আপনারা যদি বাড়িতে জায়গা থাকে আপনি মাছ চাষ করবেন। কারণ 2 টাকার মাছের পোনা, 1 টাকার মাছের পোনা মাত্র 8 মাস 9 মাসের মাথায় সেটা 300 টাকা 400 টাকা থেকে দিচ্ছে, 1 কেজির জন্য হয়ে যাচ্ছে। আর মাছের ডিমান্ড আমাদের রাজ্যে এত বেশি, আপনি ধরুন আমার ফটিকরা এলাকা যেখান থেকে আমি প্রতিনিধিত্ব করি, বা অন্যান্য একটা সাবরুম বলুন, বিলোনিয়া বলুন, গ্রামীণ এলাকা, সেখানে একটা ব্র্যান্ডেড শার্টের কোম্পানি বা কোনো একটা ব্র্যান্ডেড যদি শোরুম আপনি খুলেন, ধরুন যেখানে প্রত্যেকদিন বিক্রি হবে না, কিন্তু ওই ব্র্যান্ডেড শোরুমের পাশে যদি দেশি মাছ নিয়ে কেউ বসে যায়, বিক্রি কিন্তু হয়ে যাবে। কারণ মার্কেট আমাদের কাছে ডিমান্ড আমাদের অনেক বেশি, লোকাল মাছের ডিমান্ড বেশি। স্বাভাবিক কারণে মাছ চাষ কিন্তু লাভজনক। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করবো। আমি সারা রাজ্যে ঘুরেছি বিভিন্ন প্রগ্রেসিভ ফার্মার, এক একজন মাছ চাষ করে কারোর বাৎসরিক ইনকাম 1 কোটির বেশি, 1 কোটি টাকার বেশি বাৎসরিক ইনকাম, কারো 50 লাখ টাকা, কারো 30 লাখ, কারো 20 লাখ, এইভাবে মৎস্য চাষ করে তারা লাভ পায়। যেমন আমি খোয়াই জেলায় আপনাকে বলি, অনিমেষটা আপনার জেলায়, খোয়াই জেলায় লবথাঙ্গা বলে একজন আছে আমাদের ফিশার ম্যান, প্রগ্রেসিভ ফিশ ফার্মার। তার বাৎসরিক ইনকাম আপনি কত জানেন? 3,98,00,000 টাকা, অলমোস্ট 4 crore ইয়ারলি ইনকাম শুধু মাছ চাষ মাধ্যমে। লালচাঁদ সরকার আগে ভিজিট করেছে তার ফার্ম, তার বছরে ইনকাম সবকিছু বাদ দিয়ে প্রায় 25 থেকে 30 লাখ টাকা। আপনি ওয়েস্ট ত্রিপুরাতে বলুন, সুজিত দাস, আপনাদের এটা আমাদের মাননীয় পাওয়ার মিনিস্টার বিধানসভার পাশাপাশি এখানে বিশ্বজিৎ বাবুর বিধানসভা একটা সিদ্ধান্তে পড়ে, সুজিত দাস তার ইয়ারলি ইনকাম 35 থেকে 40 লাখ শুধু মাছ চাষ করেছে। এরকম অনেকজন আছে। যেমন ধরুন আমার ঊনকোটি জেলায় যদি বলি, দিগ্বিজয় দাস, ইয়ারলি ইনকাম 15 থেকে 16 লাখ টাকা। তারপর সাউথ ত্রিপুরার স্বপন ঘোষ, নর্থ ত্রিপুরাতে বিষ্ণুপদ নাথ, নর্থ ত্রিপুরার দুলাল দাস, সিপাহীজলাতে আমাদের রয়েছে কৃষ্ণ দেববর্মা, 1 কোটি টাকারও বেশি শুধু মাছ চাষ করে। তো স্বাভাবিক কারণে মাছ চাষ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজনেস এবং লিকুইডিটি বিজনেস। আমি আবেদন করব সবাইকে, মাছ চাষের মাধ্যমে কিভাবে একটা বেকার স্বাবলম্বী হতে পারে আর্থিকভাবে, তার কিন্তু জ্বলন্ত উদাহরণ এই যে প্রগ্রেসিভ ফার্মারের নামাই বললাম। আরো অসংখ্য প্রগ্রেসিভ ফার্মার আছে যারা মাছ চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন এবং সামাজিকভাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো আমি মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ওনার যে প্রস্তাব। আমি আবেদন করব আপনারাও সহযোগিতা করবেন এবং আমাদের আরো কি আনা যেতে পারে আপনারাও প্রয়োজন প্রস্তাব দিতে পারেন। আমরা কিন্তু সময় সময় সেগুলিকে অ্যাড্রেস করবো এবং আমাদের চাহিদা আগামী 1-2 বছরের মাথায় যাতে আমাদের রাজ্যের যে চাহিদা আছে সেটাকে যাতে আমরা আমাদের রাজ্য থেকে পূরণ করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট কাজ করছে। ধন্যবাদ। ধন্যবাদ। রঞ্জিত বাবু কিছু বলবেন? মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে গুরুত্বপূর্ণ বিষয়টি সবাই আলোচনার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মাননীয় মন্ত্রী যেভাবে সরকারের যে সিদ্ধান্তগুলো মৎস্যজীবীদের এবং মৎস্য উৎপাদনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার নিদর্শন মাননীয় মন্ত্রীর আলোচনার মাধ্যমে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেছেন। তো আমি এখানে খুব সংক্ষেপে কিছু বিষয় এখানে যুক্ত করতে চাইছি। প্রথমত আমাদের যে ডম্বুর যে জলাশয়, এটা 2018 সালের আগ থেকে এবং আমরা যখন সরকার ক্ষমতায় ছিল তখন এই সমস্ত জলাশয়টি কচুরিপানাতে ভর্তি ছিল এবং ফিশারি দপ্তর এবং ট্যুরিজম দপ্তরে
যৌথ উদ্যোগে সেটাকে দুটো দিকে তার উপার্জনের একটা পথ খুলে দিয়েছেন। আপনারা সেটা এই বিধানসভায় বারবার আলোচিত হয়েছে এবং মাননীয় মন্ত্রীর প্রচেষ্টায় সেগুলোকে আরো কিভাবে মৎস্য চাষীদের আরো উজ্জীবিত করা যায়। এবং এখানে দুটো বিষয় পরিষ্কারভাবে এখানে ফুটে উঠেছে। প্রথমত, মৎস্যজীবীদের এবং মাছ চাষকে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তিকে গ্রহণ করে বেকারদের একটা কর্মসংস্থান। আবার ত্রিপুরাতে প্রায় 98% মানুষ, যেটা মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন যে মানুষের চাহিদা রয়েছে, দুটো জায়গায় সেখানে অভাব পূরণ করা হবে। একদিকে বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দ্বিতীয়ত ত্রিপুরার যে মাছ, যারা বাইরে থেকে যে মাছগুলো আসে সেগুলোকে বন্ধ করা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা ভোকাল এন্ড লোকাল, অর্থাৎ নিজস্ব যেহেতু আমাদের পরিকাঠামো রয়েছে সেগুলোর উপরে বেশি করে জোর দিয়ে বেকারকে তার সঙ্গে যুক্ত করা এবং মাছের উৎপাদন সেগুলো বৃদ্ধি করা। তো তার জন্য মাননীয় মন্ত্রী মহাশয়ের আপ্রাণ চেষ্টা রয়েছে। তার সঙ্গে আমি একটা বিষয় এখানে যোগ করবো, যেটা বলা হয়েছে যে পরিত্যক্ত জলাশয়গুলো যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয়েছে সেগুলো প্রায় 109 হেক্টর যে জমি রয়েছে। মাননীয় মন্ত্রী সমস্ত এমএলএদের সঙ্গে কথা বলেছেন কোথায় কোথায় এই ধরনের রয়েছে। সরকারি যেগুলো পরিত্যক্ত জলাশয় রয়েছে, যেগুলো ঠিক কচুরিপানা বা আগাছা ভর্তি, সেগুলোকে সংস্কার করে ওই এলাকাতে কোনো সেলফ হেল্প গ্রুপকে দিয়ে দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, নতুন যে প্রযুক্তি ভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে তার সঙ্গে যুক্ত। আর যেগুলো ব্যক্তিগত ভাবে আছে তাদেরকে ওই ব্যক্তিকে ট্রেনিং দিয়ে তাকে দেওয়া, যাতে তারা সে বিষয়ে উৎসাহিত হয়। এবং ডম্বুর জলাশয়ে একটা সময় নতুন বাজার, আমাদের যে নতুন বাজার মৎস্য সমবায় সমিতি, থালাক মৎস্য সমবায় সমিতি এবং কমরপুর মৎস্য সমবায় সমিতিরা, এই যারা মৎস্যজীবী তারা এটার উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ করতো। তারা সেখান থেকে মাছ ক্রয় করতো, মাছ এবং বিক্রি করতো। কিন্তু দেখা গেল, আমি যতটুকু খবর নিয়েছি, ডিআরডিসি অর্থাৎ ডম্বু রিসোর্স ডেভেলপমেন্ট কর্পোরেশন এই 3টি মৎস্য সমবায় সমিতিকে এই ডম্বুর জলাশয় থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিশাল অংশের এই অত্র এলাকার লোকগুলো তারা বঞ্চিত হচ্ছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব যাতে ওই অত্র এলাকার আমাদের মৎস্যজীবী যারা রয়েছে তাদেরকে সাথে ওইটার সঙ্গে এই ডম্বুরের জলাশয়ের সঙ্গে যুক্ত করা। আগেও তারা সেখান থেকে মাছ ক্রয় করতো এবং সেখান থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করত। এবং ডম্বুর জলাশয় আমাদের একটা বিশাল ত্রিপুরার জন্য মৎস্য চাষের একটা ক্ষেত্র, সেটাকে দপ্তর থেকে চেষ্টা করা হচ্ছে এবং সেটা এডিসি এবং রাজ্য সরকার যৌথভাবে সেখানে কিভাবে আরো বেশি পরিমাণে মাছের উৎপাদন করা যায়, তাহলে আমরা বাইরের মাছের উপরে নির্ভর হতে হবে না। আমি আশা করি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার কাজ করছে। এবং সর্বশেষে আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমি মৎস্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বিরাম দিলাম। ধন্যবাদ। তৃতীয় দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছেন যিনি এনেছেন নোটিশ, ইনি বলবেন, আর দরকার নেই। হ্যাঁ, সময় চলে যাচ্ছে তো, সময় নেই। কিছু বলবে? হ্যাঁ বলেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, দৃষ্টি আকর্ষণী নোটিশ মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় এখানে এনেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন। আমার এই জায়গার মধ্যে বিষয়টা হলো, অনেক কিছু বলার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের যে প্রান্তিক মৎস্যজীবী, বিশেষ করে গ্রামের মধ্যে ছোট ছোট পুকুর আছে, সেগুলির মধ্যে সময় মতো মাছের চারা এবং বড় লোক তো না, ঠিক আছে, আমি বলছি, আমি অন্য কথা, নতুন কথা থাকলে বলেন, এটি তো বলছি। কিন্তু সেই জায়গার মধ্যে অনেক পরিত্যক্ত জলাশয় আছে এবং এগুলি আবার বলছেন এগুলি তো মন্ত্রী একবার বলেছেন, অন্য নতুন কথা বলেন। নতুনই তো বলছি, মালিকানাধীন। তাদেরকে বিভিন্ন স্কিমের মধ্যে এনে পুকুরগুলিকে সংস্কার করে তাদেরকে মাছ চাষ করার সুযোগ দেওয়া। ঠিক আছে। বিশেষ করে মাছের পোনা সব খাবার এগুলি দেওয়া এবং বিশেষ করে মাছ ধরার জন্য জাল এবং ডেক এগুলি, এবং আর এতগুলি কথা যে বলেছেন
লোক কোথায়? এই যে ফিশারি অ্যাসিস্ট্যান্ট আছেন, প্রত্যেকটা পঞ্চায়েত 25 থেকে 30টা পঞ্চায়েতে একজন ফিশারি অ্যাসিস্ট্যান্ট কে দেখাশোনা করবে? তো সেই জায়গার মধ্যে বিগত সময়ে আমাদের সরকারের সময় ইন্টারভিউ নেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় থেকে এখনো নিয়োগ হয়নি। শর্ট করেন। আমি বলছি সেই জায়গার মধ্যে নিয়োগ করা হোক। পাশাপাশি আরেকটা কথা বলে আমার শেষ করব। এই জায়গাতে আমাদেরকে উপদেশ দিয়েছেন মৎস্য চাষ করার জন্য সিপিএম না করে, এটা আমাদের ব্যাপার। মাননীয় মন্ত্রী মহোদয়, এটা আপনি ভাবুন, আমাদের এটা আমরা ভাববো। আরেকটা কথা বলেছেন যে অপারেশন সিন্দুর আমরা সমর্থন করেছি। ওকে, সেই ক্ষেত্রেও থ্যাংক ইউ বসেন। ওকে, কি মন্ত্রী সাহেব বলবেন আবার কিছু দরকার আছে? আচ্ছা, তাড়াতাড়ি। মাননীয় স্পিকার ইনচার্জ স্যার, মাননীয় সদস্য, আমাদের সিপিএম দলের যিনি বিষয়টা উল্লেখ করেছেন, আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে সিপিএম দলের 2023 সালের ম্যানিফেস্টো। সিপিএম দল যদি 2023 সালে সরকারে আসে তাহলে কি কাজ করবে এটা হচ্ছে ম্যানিফেস্টো। অন্য কি আমি জানি না, ফিশারি ডিপার্টমেন্ট কিছু দাবি করবে। তাদের এই পুরো ম্যানিফেস্টোতে অনেকগুলি পেজ আছে। এই পেজের মধ্যে মৎস্য চাষীদের জন্য তাদের উদ্যোগ কি আমি আপনাকে শুরু করছি। মৎস্য চাষ উন্নয়নে বিশেষভাবে উদ্যোগ নেওয়া হবে। ফিনিশ, আপনার লাইন ফিনিশ, আর কিছু নাই। আবার কিছুদিন আগে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা দেখেছি মৎস্য চাষ, এটা আপনাদের দেওয়া ভাই, এটা আপনাদের এক লাইন ফিনিশ। আর কোনটা? হ্যাঁ, মন্ত্রী সাহেব বলে ফেলেন, বলে। বাবু, মাননীয় মন্ত্রী মহোদয়, ওনার এটা বক্তব্য না, ওনার না ঠিকই আছে, প্লিজ। আরে ওনার এটা বক্তব্য না, ওনার পজিশনটা ওনার হইল যে সিপিএম ছাত্র না রাখেন, সেটা হলো গীতা। আপনাকে বলছি, শুরু থেকে যারা যেরকম তাদের সেভাবে স্বীকার করে না, আমি যেমন তেমন ভাবে নাও, পরিবর্তন করার চেষ্টা করো না, হবে না। ওকে, তৃতীয় দৃষ্টি আকর্ষণে নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। নোটিশটির বিষয়বস্তু হলো রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ উদ্যোগ নেওয়ার সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণী নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মান্যবর, এখানে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় কলিং অ্যাটেনশন বলছেন যে রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া সম্পর্কে। 5ই আগস্ট 2024 আমরা সবাই জানি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে ওখানকার যে প্রধানমন্ত্রী, উনি দেশ ত্যাগের পর ওখানকার যে উদ্ভূত যে পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি। 71-এ আমরা যখন যুদ্ধ লাগে তখন আমরা জানতাম, যখন এরকম একটা অবস্থা হচ্ছিল, আমি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করি, টেলিফোনিকে কেন্দ্রের খুব আর্জেন্সি, কেন্দ্রের থেকে ডিরেক্ট আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কাউকে ভিতরে না আসতে দেওয়া, একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন, কাউকে যেই হোক কাউকে ভিতরে না আসতে দেওয়া, পরিষ্কার, এর মধ্যে কোনো কিছু নেই। সেই অনুযায়ী আমি ওই 5ই আগস্ট সেম ডে ইন দ্য ইভিনিং আমি একটা
উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের আয়োজন। সেখানে আমাদের রাজ্যের মুখ্য সচিব ছিলেন, আমাদের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন, এবং অন্যান্য কেন্দ্রের এবং আমাদের অন্যান্য যে এজেন্সি তাদেরকে কিন্তু আমি ডেকেছিলাম। এবং ডাকার পরে আমি ওনাদের সাথে বর্তমান কি পরিস্থিতি সেই বিষয়ে ওনাদেরকে অবগত করলাম, এবং আমি কেন্দ্রের যে নির্দেশ সেটা ওনাদেরকে জানালাম। এবং একটা কৌশল যে কোনো অবস্থায় যত বাংলাদেশ থেকে, কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আমরা মোরাললেস 4 ভাগের 3 ভাগই বাংলাদেশ দ্বারা আমরা মানে পরিবেষ্টিত। তো সেই জায়গায় আমাদের মেইন যে ডিরেকশন ছিল সেখানে চ্যালেঞ্জ ওই সময় যে অবস্থা ছিল, এবং কোনো অবস্থায় যাতে বাইরের থেকে অনুপ্রবেশ না করতে পারে তার জন্য সেখানে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা, বিস্তরভাবে আলোচনা হয়েছে। যার যার যে ওনাদের যেসব ইনফরমেশন আছে সেখানে আমাদের মাঝে রেখেছেন, আমাদের যেসব ইনফরমেশন আছে সেগুলো আমরা রেখেছি। তো আমি ওনাদেরকে একটা কথাই বললাম যে সবার সাথে সবার জন্য একটা কোঅপারেশন থাকে, যৌথভাবে, যেমন যেন না হয় হয়তো আমি জানি না, আমার পুলিশ বললো যে আমি এটা জানি না, বিএসএফ বললো আমি জানি না, একটা কোঅর্ডিনেশন ভিত্তিক যেন এই উদ্ভূত যে পরিবেশ হয়েছে, ওইখানকার যে মানে অবস্থান হয়েছে তাকে মোকাবেলা করতে কোঅর্ডিনেশনের মাধ্যমে যেন করা হয়। আমরা জানি 856 কিলোমিটার আমাদের বাংলাদেশের সীমানা, এবং আমরা এটাও জানি যে আমাদের এই যে 856 কিলোমিটারে সেখানে ভৌগোলিক কারণেই হোক এবং বিভিন্ন কারণে সেখানে কিন্তু আমরা কাঁটাতারের যে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় এখন জলাচিহ্ন আছে, আমি নিজেও বহু জায়গায় গেছি, এবং কিছু কিছু জায়গা আছে কালভার্ট আছে, টেরেন উঁচু, তো সেই সব জায়গার মধ্যে কিন্তু কাঁটাতারা দেওয়া সম্ভব হচ্ছে না। এবং এই প্রতিটা বিষয়ে 22nd প্ল্যানারি সেশন আমি এই কথাটা বলছি, দিল্লিতে গিয়েও আমি আমার এই বিষয়ে আমি অবগত করেছি যে এই অবস্থা এখানে। কিন্তু আমাদের যে লেয়ার, প্রথমে আমাদের বিএসএফ ফার্স্ট লেয়ার, সেকেন্ড হচ্ছে আমাদের টিসিআর এর লেয়ার, থার্ড হচ্ছে আমাদের পুলিশ, ত্রিপুরা পুলিশ, 3টা লেয়ারে আমরা বর্ডারের যে বিষয় সেখানে যাতে সেখানে নিশ্চিদ্র করার, আমরা জানি যে সেখানে অবৈধ অনুপ্রবেশ যাতে ঝুঁকি থাকে সেখানে না হয় তার ব্যবস্থা আমরা করেছি। এবং এই অনুপ্রবেশ নিয়ে আমরা পত্রপত্রিকাতেও দেখেছি, রঞ্জিত বাবুকেও দেখেছি অনেক জায়গায় বলতে, আবার অনেকেও বলেছে, কিন্তু এগুলো আমরা মাথায় রেখেছি, কিন্তু বারবার বলার চেষ্টা করেছি। কিন্তু আজকে যেহেতু এটা বিধানসভার মধ্যে এসছে, আবার আমি স্পষ্টতার সাথে আবার বলছি যে কোনো অবস্থায় আমাদের, যেহেতু দিল্লি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের রাজ্য সরকার একই পার্টির নেতৃত্বের সরকার, আমরা ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, যদিও তোমরা অনেক সময় কটূক্তি করেন, যে নির্দেশ যেভাবে আমাদের একসাথে মিলে কিন্তু আমরা সেটা পালন করি, এর মধ্যে কোন রকম অসত্যতার কিছু নেই। সেই জায়গায় আজকে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেগুলোকেও আরো বেশি আমরা স্ট্রেংথেনিং করছি, যাতে বিভিন্ন জায়গায় খবর রাখে। এবং এই যে সমন্বয়ের বিষয়টা বললাম সেটা কিন্তু এখনো আমি এর মধ্যেও মাঝখানে এই যে পিরিয়ডটা গেল, তারপরও আমি 2বার থেকে 3বার কিন্তু মিটিং করেছি। যখন আমি দেখি নিউজ পেপারে উঠেছে বা আপনারা বলছেন, আমি এই বিষয়ের সাথে সাথে আমি খবর নিয়ে যেটা হচ্ছে আপনারা দেখুন, ওনারা আমাকে আশ্বস্ত করেছেন, ওনারা আমাকে বারবার বলছেন, ওনারা আমাকে রেকর্ড দেখিয়ে বলছেন, যে ডাটা দেখিয়ে বলছেন যে না আমাদের আগে যেরকম হতো, আজকের থেকে অনুপ্রবেশ হচ্ছে না, অনেকদিন আগে থেকে। সেই জায়গায় ওনারা ডাটা দিয়ে আমাকে বুঝিয়েছেন যে সেই রকম ভাবে আমরা কিন্তু কাজ করছি, কোনো এদিকে চিন্তার কোনো বিষয় নেই, এবং এই জায়গায় আমরা সিরিয়াসলিও নিচ্ছি। আমরা ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশ আমাদের দিয়েছে সেইভাবে যারা মানে বাংলাদেশের যারা বা অন্যান্য দেশের যারা আছে তাদেরকে আটক করা এবং তাদের নিজ নিজ দেশে পাঠানোর জন্য আমরা 8টা জেলায় টাস্ক ফোর্স এসটিএফ গঠন করেছি আমরা সেখানে। এবং এই এসটিএফ যিনি লিডার আছেন
নেতৃত্বে আছেন এডিশনাল এসপি বা ডেপুটি এসপি সমতুল্য। এবং এতে করে শুধু তারা না, তাদের সাথে প্রায় 129 জন পুলিশ কর্মী এর সাথে যুক্ত আছে। এই যে এসটিএফ এর যে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স, প্রয়োজনে এই যে স্পেশাল টাস্ক ফোর্স আছে বিএসএফ এর সাথে ওরা সমন্বয় করে চলছে, আগেও করেছে যখন থেকে ফর্মেশন হয়েছে, এখনো কিন্তু সেটা করছে। শুধু তাই না, আরেকটা আমরা এসটিএফ যেটা রাজ্য স্তরীয়, এটা তো হচ্ছে দিল্লি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ আমরা করেছি, আবার আমরা রাজ্য স্তরীয় একটা যে স্পেশাল টাস্ক ফোর্স আমরা গঠন করেছি, সেখানে এসপি র্যাঙ্কে যিনি আছেন তাকে অফিসার করা হয়েছে, উনার নেতৃত্বে সেটা চলছে। এবং সেটার মেইন উদ্দেশ্য শুধু এটা না, খালি অনুপ্রবেশ, তাছাড়াও সন্ত্রাসী, মাদক পাচারকারী, দেশ বিরোধী শক্তি, যারা চরমপন্থী এবং যারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অপরাধে যুক্ত আছে, তাদের যে কার্যকলাপ, এবং এগুলো কিন্তু বারবার আমাদের কাছে আসে, প্রতিদিনই কোন জায়গায় কি হচ্ছে সেই রিপোর্ট আমাদের কাছে আসে, এবং সেই তাদের কিন্তু সেভাবে অ্যাড্রেস করা হয়, তাদেরকে বুক করা হয়, এবং আইনের মাধ্যমে তাদেরকে যা যা করা সেটা কিন্তু করছে। আমরা এটাও জানি যারা ভুয়া ডকুমেন্ট প্রস্তুত করে অনেক জায়গায়, আমি বারবার চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি, আমি নিজে ভার্চুয়ালি মিটিং করেছি, ডিএমএ এসপি তাদের সাথে কথা বলেছি, অন্যান্য যারা আধিকারিক, যে কোথাও কোনো ভুয়া, আমার কাছে কয়েকটা খবর আছে, সেই খবরগুলো থাকা সত্ত্বে আমি বললাম আপনারা বলছেন কিন্তু আমার কাছে সেই খবর আছে, এবং সেইভাবে আপনারা আমাকে ফিডব্যাক দিন। এবং সেটা কিন্তু আজকেও আমি প্রতি 14 দিন পর পর যখনই আমি ডিএমএসপিদের সাথে ভার্চুয়াল মিটিং হয়, একটা ডিস্ট্রিক্ট এবং অন্যান্য অফিসার স্টেট লেভেলেও থাকি, সেখানেও কিন্তু এই বিষয়টা আমরা খুব করে আমরা জোর দিই। এবং মেইন কথা হচ্ছে যে সীমান্ত তো সুরক্ষিত থাকতেই হবে, এবং এতে করে আমাদের ল অ্যান্ড অর্ডার আমাদের স্টেটে যাতে বজায় থাকে তার উপর আমরা জোর দিচ্ছি। শুধু তাই নয়, আমরা প্রায় দেখি যে রেল স্টেশনে কেউ আটক হয়ে যাচ্ছে, তো এইগুলো রেল স্টেশন, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ডে আটক হচ্ছে কেন? যেহেতু নজরদারি হচ্ছে, তবেই তো আটক হচ্ছে। এবং এতে করে আপনি বলতে পারবেন না যে ঠিক আছে খালি তোর কি করতে আইসবার, এইরকম না, যা যা হচ্ছে হয়তো বা এই জায়গায় না হচ্ছে, আরেক জায়গায় কিন্তু সে আটকে যাচ্ছে। তো নজরদারি আছে, এবং আমরা যাই করছি কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে যা যা দরকার আমরা সেই কাজটা আমরা করছি। গত 3 বছর আমি স্ট্যাটিস্টিক্স আপনাদের দিচ্ছি, আমাদের মাননীয় বিধায়ক শ্রীরঞ্জিত বাবু যে বিষয়টা এসছে, আমি ওনাকে আমি ধন্যবাদ দেবো যে আজকে এই বিষয়টা এখানে এনেছেন, কারণ এটা নিয়ে আননেসারি একটা কনফিউশন হয়। গত 3 বছর অর্থাৎ 2022, 23, 24 এবং এই বছরের 31শে আগস্ট 2025 এখন পর্যন্ত অবৈধ যারা অনুপ্রবেশ করেছেন তাদের যে গ্রেফতার এবং আটক, তার সেই বিষয়ে আমি বছর ভিত্তিক আমি একটা পরিসংখ্যান আপনাদের সামনে দিচ্ছি। 2022-22 বাংলাদেশে 965 জন, এবং মায়ানমারের 17 জন, ফ্রান্সে 0, নাইজেরিয়ার 0, অর্থাৎ টোটাল বাংলাদেশ আর মায়ানমার মিলিয়ে 2022-এ 982 জন এসেছে। 2023-এ যারা ইলিগাল মাইগ্রেন্ট, সেখানে দেখা গেছে 1014 জন বাংলাদেশি, আর মায়ানমারের 58, এই রোহিঙ্গা যাদের, আর এটা মিলে টোটাল বাকি নাইজেরিয়া ফ্রান্সের নেই, প্রায় 1112। 2024-এ 947 জন বাংলাদেশি, মায়ানমারের 60 জন, আর নাইজেরিয়ার 1 জন, ফ্রান্সের কেউ নেই, সেটা মিলিয়ে প্রায় 1008। এবং এই 2025 থেকে যে আগস্ট মাসে 31 আগস্ট পর্যন্ত বাংলাদেশের 390, মায়ানমারের 16 জন, নাইজেরিয়ার 6 জন, এখানে ফ্রান্সের 4 জন, টোটাল 416। অর্থাৎ সব মিলিয়ে এই 3টা বছরে 3518। এখন এদের এই যে সংখ্যাটা, তার মধ্যে পুশব্যাকের বিষয় আছে, পুশব্যাকেরও আবার আইনগত কিছু সমস্যা থাকে, মানে পুশব্যাক শব্দটাও কিন্তু একটু সমস্যা। কাজে এই জায়গার মধ্যে সবকিছু মাথায় রেখে যেভাবে অনুপ্রবেশ ঠেকানোর সেই কাজটা কিন্তু আমাদের এই যে 3 স্তরীয় এবং আমাদের অন্যান্য যে আমাদের এজেন্সি গুলো আছে সেইভাবে কিন্তু আমরা কাজটা করছি। এখন বাংলাদেশে থেকে বেশি লোক আছে, ইভেন মায়ানমার থেকে কিছুদিন আগে এমন পরিমাণে আমরা যখন ভিতরে ওনাদের
মানে ঢোকানো হয়েছে। এখন যে মেসেজটা ওখানে আছে যে ত্রিপুরা ইজ নট এ সেফ স্টেট, এখানে গেলে কিন্তু উপায় নেই, আমাদেরকে মানে ঢুকতে দেবে না নানা রকম আইনের, সেটা আগে কিন্তু সেটা ছিল না। সেই মেসেজটা যাওয়াতে এখন কিন্তু একেবারেই সংখ্যা অনেকটা কম হয়ে গেছে। এখন পর্যন্ত এই যে নিজ নিজ দেশে আমরা ফেরত পাঠিয়েছি এই যে আপনার অবৈধ অনুপ্রবেশকারী, আমি এয়ারওয়াইজ এবং কোন দেশের থেকে আমি এখানে আপনাদের সামনে রাখছি। 2022-এ বাংলাদেশে 894, মায়ানমারে 17 জন, অর্থাৎ 911, এবং যাদেরকে পাঠানো হয়েছে। এবং 2023-এ বাংলাদেশের 596, মায়ানমারের 61, 657, এবং 2024-এ 676 বাংলাদেশে আর মায়ানমারের 14, অর্থাৎ 690, এবং 2025-এ 31শে আগস্ট পর্যন্ত 441, মায়ানমারের 40, বাংলাদেশের 441, অর্থাৎ 481, অর্থাৎ টোটাল 2739 জন এখন পর্যন্ত তাদের যার যার দেশে এখানে পাঠানো হয়েছে। এখন তাদেরকে ডিপোর্ট করার যখন বিষয় দাঁড়ায়, সে কিন্তু আদালতে কিন্তু অনেকে যদি ভিতরে ঢুকে যায় তাদের কিন্তু আদালতে পেশ করতে হয় এবং তাদের কিন্তু কারাবাসেও থাকতে হয়। এবং সেখানে কারাবাসের পর বিদেশি নাগরিকদের আমাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে যে প্রত্যাবর্তনের যে বিষয়, সেটা কিন্তু যাওয়ার আগে, প্রত্যাবর্তন করার আগে সেখানে কিন্তু তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। আমাদের এখানে ডিটেনশন ক্যাম্প যেটা আছে সেখানে মানে ডিটেনশন ক্যাম্পে রাখার পর তারপর কিন্তু পাঠানো একটা দীর্ঘ সময়, এই যে এত লোক আমরা পাঠালাম আর বাকি লোক এই যে অফিসিয়াল প্রসিডিউরের কারণে সমস্যা হয়ে যায়। এর জন্য পুরো 100% কিন্তু হচ্ছে না, কারণ এটা ওই দেশে পাঠাতে হবে, তাদের পোর্টালে আবার দিতে হবে। তো তাতে করে আমাদের যে সাধারণ প্রশাসন আছে রাজ্য সরকারের পলিটিক্যাল, সেখানে ফরেনার রেজিস্ট্রেশন অফিসারের কাছে এই প্রত্যাবর্তনের অর্ডার পাঠানোর জন্য আমরা পাঠাতে হয়, এবং আমরা কিন্তু চিঠিও দিয়েছি। বাংলাদেশের 2023-এর একজন, 2024-এ 38, 2024-এ 38 এবং 2025-এ 27, এবং উগান্ডার একজন, অর্থাৎ টোটাল 28 জন। আমরা 2025-এ 28 জন, 2024-এ 39 জন এবং 2023-এ 1 জন। এখন এই যে 2রা মে 2025 তারিখে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশ, সেখানে বাংলাদেশি নাগরিক রোহিঙ্গাদের ক্ষেত্রে একটা বিদেশি পরিচয় পোর্টাল একটা হয়েছে, এবং সেখানে সেই পোর্টালে বায়োমেট্রিক্স এর মাধ্যমে তাদেরকে সেখানে মানে রেজিস্ট্রেশন করতে হয়, এবং তাতে করে পরিচয় সংক্রান্ত বিভিন্ন যে রেকর্ড সেটা বিএসএফ এর কাছে আমরা দিই, এবং সেইভাবে বিএসএফ সেই কাজটা করেন পাঠানোর বিষয়টা, বিশেষ করে বাংলাদেশিদের। 14 জুন 2025 থেকে 2043 জন যে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, দ্যাট ইজ শর্ট ফর্মে FIP, তো সেখানে 2025 থেকে 14 জুন 243 জনের সেই পোর্টালে কিন্তু লিপিবদ্ধ হয়েছে, এবং 4 জন বিদেশি, তারা কিন্তু নাবালক, এবং নাবালক হওয়ার কারণে বায়োমেট্রিক্স তাদের ধরা পড়েন, মিলছেন আমাদেরকে। তো এর 243 জনের মধ্যে 6 জন মায়ানমার, 1 জন ক্যামেরুন এবং 1 জন গিনি, এবং বাকিরা বাংলাদেশের নাগরিক রয়েছে, এবং সেইভাবে FIP এর মধ্যে রেজিস্ট্রেশন করা হয়েছে। 4 জন যারা নাবালক, তাদের এখন সেটা সম্ভব হয়। এখানে আমরা জানি যখন বুক আউট সার্কুলার একটা হয়, আমরা প্রায় জানি এই বিষয়টা, আমরা জানি সেখানে যে ইমিগ্রেশন চেক পয়েন্ট গুলোতে আছে, তার সেখানেও কিন্তু এই ব্যবস্থাপনা রয়েছে, যাতে করে সেখানে যে আমার পাসপোর্টটা দিলাম সাথে সাথে হ্যাঁ আপনার ভারতবর্ষে চলে আসুন, সেই ব্যবস্থা নেই। তার জন্য কতগুলো ব্যবস্থা আছে যে কগনিজেবল অফেন্স আন্ডার পেনাল ল, সেটা দিলেই কিন্তু সেখানে চলে আসে, তাহলে ওকে ঢুকতেই দেবেন। রিস্ক অফ ইভাসন অর নন কোঅপারেশন, ইকোনমিক or strategic interest of India, example bank fraud, visa violation, তাছাড়া court orders or Interpol alerts, visa violation in case of foreigners, এই ধরনের কিছু আছে, এবং CSP সেটা এবং SP-র উপরে তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে the statement of LOC for the year 2023 to 18 September 2025, সেখানে দেওয়া আছে বাংলাদেশের 2023-এ 11,
এবং 2024-এ 8, 2025-এ 0, কেউ নেই। আজ রাজ্য সরকার আন্তঃসীমান্ত অনুপ্রবেশ রোধে, আমরা যেটা একটু আগে বললাম, আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি এবং টাস্ক ফোর্স করছি। শুধু তাই নয়, আমাদের চিফ সেক্রেটারি মহোদয় উনি মানে প্রতি কিছুদিন বাদে বাদে বিভিন্ন মিটিং করেন এবং উচ্চপদস্থ যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে, যেটা ওই আমি প্রথম দিন করেছিলাম সেইভাবে উনি কিন্তু এই কাজটা আমাদের করেন এবং নিয়মিত ভাবে ওইখান থেকে নির্দেশ দেওয়া হয় রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট এবং বাস স্ট্যান্ড গুলোতে যাতে আরো বেশি করে নজরদারি রাখা হয় সেই বিষয়ে, গতিবিধির উপর নজর রাখার জন্য সেখান থেকে নির্দেশ দেওয়া হয়। তো এই হচ্ছে কাজে আমাদের কাছে যেভাবে বলছে অনুপ্রবেশ এখানে প্রচুর হয়ে গেছে, ডাটা কিন্তু সেরকম বলছে না। এবং আমরা দেখছি যে মানে আমাদের নিজেদেরও তো সমস্যা, আমাদের অভ্যন্তরীণ যে রাজ্য এবং আমাদের দেশের যে সিকিউরিটিরও জন্য আমাদের চিন্তা। তো এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সব নির্দেশ নিয়ে আমরা চলছি এবং আমাদের সরকার, আমি এই হাউসে আমি এটা বলতে চাই, অনুপ্রবেশকে আমরা প্রশ্রয় দেব না, এই ব্যাপারে কোন রকম আপোষ আমরা করবো না। মাননীয় চেয়ারম্যান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই কলিং অ্যাটেনশনে বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি বেআইনি অনুপ্রবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন, তার জন্য অনেকে ধন্যবাদ জানাচ্ছি। তবে তারপরেও ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশ এক ভয়ঙ্কর সমস্যা, কারণ এর সঙ্গে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব জড়িত। পেহেলগামের আক্রমণের পর এটা আরো দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের অনেক আইন আছে, নোটিফিকেশন হয়েছে, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হয় সেটা যদি আমরা দেখি, তাহলে আমি আপনাকে সামনে তথ্যটা বলে ধরছি, আপনি জানবেন যে কখন কি হচ্ছে। 1971 সালে 29 নভেম্বর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছিল। আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিএল গোয়েল উনি সাইন করেছিলেন। ওইখানে উল্লেখ রয়েছে যে 1971 সনে 25শে মার্চের পর যারা আসছেন তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করার জন্য। তারপরে 1975 সনে মোবাইল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, আজকেও আমাদের সরকারি ওয়েবসাইটে রয়েছে। তার কাজ হচ্ছে বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো। তখন থেকে যদি এই নির্দেশনাটা যদি মানা হইত, কার্যকরী হইত ত্রিপুরায় বা দেশে, বেআইনি অনুপ্রবেশ নিয়ে আজকে আমাদেরকে যে কথা বলতে হবে। তারপরেও 2012 সালে কেন্দ্রীয় সরকার থেকে একটা নোটিশ এসেছে ত্রিপুরায়। 2017তেও নোটিশ এসেছে এখানে, আমার কাছে কপি আছে। 2017তেও এটাও গভর্নমেন্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে এসেছে 8 আগস্ট 2017। এই বেআইনি অনুপ্রবেশকারী সম্পর্কে তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য। দিলীপ কুমার, জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একটা কপি আছে। এখানে ত্রিপুরার প্রিন্সিপাল সেক্রেটারিকেও পাঠানো হয়েছে। তারপর 2021-এও এখানে নোটিফিকেশন হয়েছে। তারপর 2025-এ 19 মে একটা নোটিফিকেশন হয়েছে, ডাইরেক্টিভ। ওইখানে কি ভাবে 1 মাসের একটা টাইম বাইন্ডিং করে দেওয়া হয়েছে বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো। এবং সেখানে
ডিটেনশন ক্যাম্প, স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার জন্য প্রতিটি ডিস্ট্রিক্টে বলা হয়েছে, কিন্তু এটা ত্রিপুরায় যে কার্যকরী হয়েছে আমাদের চোখে পড়ে খুবই দুর্ভাগ্যজনক। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি 3 তারিখ আগস্ট 2024, 8 মে 2025। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজের হাতে 2টা চিঠি আমাকে দিয়েছেন, ওনার লেখা, আমি জেরক্স কপিতে নিয়েছি। একটা 17 মে 2025 দিয়েছেন, এটা আছে ওনার। I have received your letter dated 8 May 2025 regarding India-Bangladesh border in Tripura. আর একটা আছে 5 জুন 2025, I have received your letter dated 22 May 2020 regarding illegal migrant of Bangladesh and Myanmar. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ত্রিপুরার 3টি লেয়ারের সিকিউরিটির কথা বলেছেন। আজকে যখন আমি সকালে পত্রিকা দেখি, আমাদের ত্রিপুরায় দৈনন্দিন যে পত্রিকায়, এখানে একটা নিউজ আছে রাষ্ট্রের কণ্ঠে, হেডলাইন চাম্পা হাওড়ের সীমান্তে 7 বাংলাদেশি আটক। আমাদের দেশের প্রধানমন্ত্রী আসার 2 দিন আগে উদয়পুরে 5 জন বাংলাদেশি ধরা পড়েছে, তারপর আরো 2 জন ধরা পড়েছে আগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে। পত্রিকায় খবর বেরিয়েছে, আমি নিয়ে আসি। এভাবে বিভিন্ন তথ্য আমাদের দৈনন্দিন আমরা দেখতে পাই। আমাদের যদি বেআইনি অনুপ্রবেশের সঙ্গে যদি কম্প্রোমাইজ না করি, তাহলে এত আমাদের টায়ার কাটা বিএসএ থাকার পরেও কিভাবে আমাদের দেশে এই বেআইনি অনুপ্রবেশ হচ্ছে? শুধু বাংলাদেশি না, নাইজেরিয়ান বিলোনিয়াতে ধরা পড়ছে, আমবাসাতে মায়ানমারের কুকিরা ধরা পড়ছে। আমি আপনাকে সত্য একটা আমি হাউসে তুলে ধরবো। আমি 9 তারিখ সেপ্টেম্বর আমবাসা ডিএম অফিসে ডিএম মহোদয়ের সঙ্গে এবং এসপির সঙ্গে দেখা করতে চাই, একটা চিঠি নিয়ে যায়। সামনু থেকে আমাকে চিঠি কপিগুলি পাঠিয়েছিল এবং এই চিঠিটা ওনারা আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনারা দিয়েছিল। এটা ব্যাপারে আমাদের আমবাসা সাব ডিভিশন থেকে এটা সামনের দিকে এটা একটা তহসিলে এটা ইনকোয়ারি হয়েছিল। টোটাল 11 জন সরকারি চাকরি করে, তার ভিতরে একজন টিসিএস অফিসার। তহসিলদারের মাধ্যমে ইনকোয়ারি হয়েছে, তাদের এটা প্রুফ হয়েছে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে। কোন অ্যাকশন? ওরা এখনো চাকরি করছে। আমি দিয়ে আছি, ডিএম সাহেব বললেন আমি তো নতুন আছি, আমি একটু দেখতে পাবো। এভাবে সারা ত্রিপুরায় বিভিন্ন জায়গায় আমি চিঠি লিখেছি। আমি সিপাহী জেলায় মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করি, উনি বলেছেন যে ওইখানে উনি আমাকে তথ্য দেবেন। সেনজন পত্রিকা 8 মে 2012, 1,48,000 ভুয়া ভোটারের তালিকা খোঁজা শুরু নির্বাচন দপ্তরে। কোথায় আছে ওনারা? কেউ জানে না। তারপর এখানে আছে আজকে ফরিয়া 23 জুন 2024, অবৈধ উপায়ে কাগজপত্র ছাড়াই ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে অনুপ্রবেশকারীরা। একাংশ বিয়ের লোক ভূমিকা জনমনে উঠছে প্রশ্ন। এখানে ভোটার তালিকার যে ছবিগুলো দিয়ে দিচ্ছে। তারপর রাষ্ট্রীয় গ্রন্থ 11 জুলাই 2025, অনুপ্রবেশকারীরা পাচ্ছে সরকারি শংসাপত্র। বড় একটা হেডলাইন দিয়ে ওরা নিউজ করেছে।